কোন একটা ফ্রেমওয়ার্ক শেখা শুরু করছি। এই কোর্স করার ফলে যেটা আমরা হব তার নাম হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে একজন কি পারসন যে কিনা বিজনেস অ্যানালাইসিস করবে। এখন অ্যানালাইসিস মানে কি, এখানে বিজনেস বলতে কি বোঝায়? বিজনেস মানে হচ্ছে এই সিস্টেমের দ্বারা কি কি উপকার হবে, কেন করব, এই বিষয়গুলো এই বিজনেস মধ্যে আলোচনা করা হয়। বিজনেস বলতে যে শুধুমাত্র আমরা এটাকে লাভ ক্ষতির মধ্যে ফেলবো এরকম না। বিজনেস বলতে সিস্টেমের আলোচনার কথা বলা হচ্ছে। ইমপ্রুভ করার কোনো জায়গা থাকে না, সেটা আইডেন্টিফাই করবে, এন্ড যেগুলো ডিজাইন করা হবে তাদেরকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব সেটাও আমাদেরকে বলে দিতে হবে ডেভেলপার। অর্থাৎ যেটা আমি অ্যানালাইসিস করলাম, যা যা গ্যাপ পেলাম, যেসব ফিচার আমি বানাবো ডেভেলপ করব, সেগুলো কিভাবে ডেভেলপ করব সেটার একটা ডায়াগ্রাম বা ডিজাইন আপনাকে ডেভেলপারের হাতে তুলে দিতে হবে ডকুমেন্ট আকারে। এই হচ্ছে সিস্টেম অ্যানালিস্টের কাজ। এর অনেক গুরুত্ব আছে, এটা আমরা বলছিলাম যে ওর স্যালারি বেশি হয় ডেভেলপার থেকে, এগুলো বলছিলাম না? হ্যাঁ। তো এখন সিস্টেম অ্যানালিস্টের কিছু স্কিল থাকে, তো কি কি তার গুণাবলী থাকতে হয় সেগুলো নিয়ে একটু বলা হয়েছে। এগুলো খুবই থিওরি, বুঝতে পারতেছেন একেবারে থিওরি। যেমন টেকনিক্যাল, বিজনেস স্কিল আর হচ্ছে অ্যানালিটিক্যাল। টেকনিক্যাল স্কিল বলতে কেন এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বা যেখানে এটা ডিপ্লয় করা হবে, আপনার সিস্টেমটা ইউজ করা হবে, তো সেটার কিভাবে ডেভেলপ করা হবে এই নলেজ যদি তার না থাকে সে তো ডিজাইন করতে পারবে না। আবার বিজনেস স্কিল থাকা লাগবে, কারণ অবশ্যই এটা বোঝা লাগবে যে এখানে প্রফিট, এখানে লস, এই বিষয়গুলো তাকে অ্যানালাইসিস করা লাগবে। আগে থেকেই বুঝতে পারতে হবে যে হ্যাঁ কানেক্ট ব্যবহার করলে অথবা কোন একটা বিজনেস ওরিয়েন্টেড কোনো লাভ হয়, এটাও আপনাকে চিন্তা করতে হবে। কি বিজনেস ওরিয়েন্টেড লাভ হয়? মানে স্টুডেন্টদের খুব দ্রুত হয়তো বা অ্যাডভাইজিং কমপ্লিট হয়ে যাবে, এইভাবে চিন্তা করতে হবে। কত কম সময় হবে সেটা তাকে বলে দিতে হয়, কত কম সময় হবে এটাও বলে দিতে হবে। এখন সিস্টেম কিন্তু ডেভেলপই করা হয় না, আগে থেকেই তাকে বলতে পারতে হচ্ছে যে ওই সিস্টেমটা ডেভেলপ হলে এই সকল জিনিস হবে, আগে থেকেই প্রেডিক্ট করা লাগবে। এখন এটা কিভাবে সম্ভব বলে, তো আগে থেকে কিভাবে প্রেডিক্ট করা সম্ভব? হ্যাঁ, তার এক্সপেরিয়েন্স থাকা লাগবে, অলসো ডেটা থাকা লাগবে, তার কাছে কিছু ডেটা থাকা লাগবে যার উপর সে অ্যানালাইসিস করে, ডেটা অ্যানালাইসিস করে প্রেডিকশন মডেল হতে পারে, লিনিয়ার রিগ্রেশন হতে পারে, যেভাবেই হোক সেগুলো ডেটা প্রেডিক্ট করার চেষ্টা করে যে 5 বছর পরে কতজন ইউজার আসতে পারে এই কানেক্টে, সেটা তাকে আগে থেকে বুঝতে পারতে হবে। বুঝতে পারছেন? প্রতি ইয়ারে বা প্রতি সেমিস্টারে কতজন স্টুডেন্ট নেওয়া হচ্ছে, এগুলো তাকে তার এই ডেটাগুলো তার লাগবে, কারণ এই পার্টিকুলার সিস্টেমটা আগামী 5 বছর চলবে বা 10 বছর চলবে, এটা তাকে আগে থেকে ভাবতে পারতে হবে। এরকম স্কোপগুলো আগে যদি চিন্তা করে রাখা যায় তাহলে আপনার সিস্টেম সাসটেইন করবে, আদারওয়াইজ কিন্তু সিস্টেম সাসটেইন করবে না। এখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখি যে আপনি এই ব্যাপারগুলো এক্সপ্লেইন করতে পারেন কিনা। শুধুমাত্র ডেভেলপমেন্ট হলে হচ্ছে না, শুধুমাত্র ডেভেলপ করলেই হবে না। যে কোনো প্রজেক্ট করলেই আপনাকে এটা ভাবতে হবে আপনি এটা কিভাবে ডেভেলপ করবেন, কারা ইউজ করবে, কিভাবে ইউজ করবে, কত সহজে ইউজ করবে, এফিশিয়েন্ট কিনা, ফাস্টার কিনা, নেটওয়ার্ক অ্যানালাইসিস করছেন কিনা, লাইট হাউস টুল ব্যবহার করে সেটার পারফরম্যান্স অ্যানালাইসিস করছেন কিনা, এগুলো দেখা হবে। যে ওরা আপনার সিস্টেমটা যে চলতেছে, হ্যাঁ আমার লোকাল মেশিনে চলতেছে স্যার, সব চলতেছে, এখন এটা এনাফ না, প্রজেক্টের জন্য এটা এনাফ না, একেবারেই এনাফ না। আপনাকে আপনার চিন্তা ভাবনাটা আমরা জানতে চাচ্ছি, কেন এরকম, এই সলিউশনটা এভাবে কেন করলেন, অথেন্টিকেশনের জন্য টোকেন কিভাবে কেন হ্যান্ডেল করলেন, এগুলো এখন অ্যানসার করতে হবে। কিভাবে এখানে সিকিউরিটি ইস্যুগুলোকে আলাদা করলেন, এই জিনিসগুলো এখন চিন্তা করা শুরু করা লাগবে। বুঝতে পারছেন? শুধুমাত্র ডেভেলপমেন্টে এনাফ হচ্ছে না, আগে যেটা এনাফ ছিল এখন একটু কঠিন হয়ে গেছে। তো চলেন, আর কি বলছে, অ্যানালিটিক্যাল স্কিল থাকা লাগবে। হ্যাঁ, তাকে নতুন প্রবলেম সলভ করা লাগবে, তো তার অনেক স্কিল থাকতে হবে, তো বোঝাই যাচ্ছে। তো এগুলো হচ্ছে সিস্টেম অ্যানালিস্টের স্কিল। আর কিছু জিনিস বলা আছে যে সিস্টেম অ্যানালাইসিস কি, অলরেডি আমরা বলছি কিছু নোটেশন, মেথোডোলজি, টুলস এর মাধ্যমে কোন একটা প্রবলেমকে অ্যানালাইসিস করে তার ইমপ্লিমেন্টেশনের আগে পর্যন্ত, ইমপ্লিমেন্ট করার আগ পর্যন্ত যে স্টেপগুলো ফলো করা হয় তাকেই বলা হয় সিস্টেম অ্যানালাইসিস। তো এখানে নোটেশনের কথা বলা হচ্ছে কেন, কারণ আপনি যেভাবে ডায়াগ্রাম ড্র করবেন, যে ডায়াগ্রামগুলো ড্র করবেন সেই ডায়াগ্রামগুলো অন্য ইউনিভার্সিটির অন্য স্টুডেন্টরা ওভাবে শিখবে বা ডেভেলপাররা সব ডেভেলপারই ওভাবে শিখবে।
আপনার সার্বজনীন হবে। কিছু বললে তো এখানে ইউজারের নিডকে মাথায় রেখে আপনার কাজগুলো করতে হবে। অলসো টাইমের কথাও মাথায় রাখতে হবে এবং এক্সপেন্স, টাইম এক্সপেন্স এগুলো একটা আরেকটার সঙ্গে আসলে কমপ্লিট হয়, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে, ইউজার নিড, টাইম এবং এক্সপেন্স। কিভাবে ভাববো সেটা আমাদের নেক্সট চ্যাপ্টারে আছে। ওকে, চলেন সামনে যাওয়ার চেষ্টা করি। তো সিস্টেম অ্যানালাইসিস দরকারটা এই জন্যই, কারণ যদি আপনি ইমপ্লিমেন্টেশন ফেজে কোনো ভুল পান, সেটা ফিক্স করা যতটা খরচ হবে তার চেয়ে 100 টাইমস বেশি খরচ হবে যদি ডিজাইন ফেজ বা অ্যানালাইসিস ফেজে যদি কোনো ভুল হয়, 100 টাইমস বেশি হবে। কারণ কি, ওটা ফলো করে ডেভেলপাররা ডেভেলপ করবে, ওটা ভুল হবে। এই জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ সিস্টেম অ্যানালাইসিস। অলসো ফিউচার ইমপ্রুভমেন্টের জায়গা থেকে ওটা আলোচনা করে। শুধুমাত্র যদি আপনি ডেভেলপমেন্টই করেন তাহলে দেখা যাবে আপনি শুধুমাত্র আজকে যারা ইউজার আছে তাদের জন্য ভাবছেন, অথচ 2 বছর পরে যে ইউজার আসবে তাদের কথা ভাবেন নাই, বা 5 বছর পর যে ইউজারের সংখ্যা 3 গুণ হবে সেটার কথা আপনি ভাবেন। তো ওই গ্যাপগুলো আপনাকে পূরণ করতে হবে সিস্টেম অ্যানালাইসিস করার মাধ্যমে। তো চলেন আমরা এখন এই লেকচারের সেগমেন্ট 2 তে যাই, সফটওয়্যার লাইফ সাইকেল নিয়ে বলবো। এখন আপনারা নিশ্চয়ই সবাই ডিসকর্ডে যাবেন, তাই না? হয়তো এখন অনেকে করেন নাই। ডিসকর্ডে আপনাদের সেকশন চ্যানেলগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। আজকে যদি কেউ কমেন্ট করে থাকেন তাহলে এখনো দেখতে পাচ্ছেন না। যারা গতকাল পর্যন্ত কমেন্ট করছেন তাদেরটা অবশ্যই দেখতে পাওয়ার কথা। অবশ্যই সেটা হলো আপনারা স্লাইডও পাইছেন, এই স্লাইডটা দেওয়া হয়েছে, লেকচার ভিডিও দেওয়া হয়েছে, দেখছেন? কমেন্ট করে সব চেক করছেন, ঠিক আছে? তো চলেন সফটওয়্যার লাইফ সাইকেল সম্পর্কে জানি। তো আমরা সফটওয়্যার প্রজেক্টের কথা বলতেছি, যেখানে কিছু ফেজ থাকবে এবং কিছু আউটপুট বের হবে। কি কি ফেজ থাকবে সেটাই আমাদের কথা। ফেজ থাকবে হচ্ছে এরকম 4টা। তো প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন, এরকম 4টা ফেজ থাকে। উপরে লেখা আছে প্রথমে হচ্ছে প্ল্যানিং, আইডিয়া থেকে আপনি প্ল্যান করবেন, প্ল্যান থেকে অ্যানালাইসিস করবেন, ডিজাইন করবেন, দেন ইমপ্লিমেন্ট করবেন, এন্ড দেন সিস্টেমটা ডেপ্লয় হবে। তো এখন আমরা আসলে এই কোর্সে কোন পর্যন্ত করি, আমরা আসলে প্ল্যানিং এর কিছু জিনিস করি, অ্যানালাইসিস খুব ভালো করে করি, ডিজাইনটাই হচ্ছে আমাদের 70% ওয়ার্ক এই কোর্সের। ইমপ্লিমেন্টেশন আমরা শুধুমাত্র ল্যাবে করি, থিওরিতে কিছুই ইমপ্লিমেন্টেশনে কিছুই করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো প্ল্যানিং কেন আমরা এই সিস্টেমটা বিল্ড করব সেটা অ্যানসার করতে পারে। অ্যানালাইসিস হচ্ছে কে, কখন, কারা এই সিস্টেম ইউজ করবে, আর ডিজাইন মানে হচ্ছে কিভাবে এই সিস্টেমটা কাজ করবে সেটাকে কোনো টুল বা নোটেশনের মাধ্যমে তুলে ধরা। আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে সিস্টেম ডেভেলপ করা এবং এমপ্লয় করা এবং মেইনটেনেন্স করা, সবই একসাথে ইমপ্লিমেন্টেশনের মধ্যে পড়ে। অলসো টেস্ট করা। প্রত্যেকটা ফেজেরই কিছু আউটপুট আছে, সেই আউটপুটগুলো আমরা শিখবো কি কি ফেজে কি পাওয়া যায়। তো চলেন একটা একটা করে ঢোকার চেষ্টা করি। প্রথমে প্ল্যানিং এর কথা বলা হচ্ছে। আমি বলছি যে এই লেকচারটা এবং তার আগামী আরো একটা লেকচার আছে, আরো দুটো আসলে আছে, এগুলো হচ্ছে পুরোটাই থিওরি বেসড। এখানে প্রশ্ন আসবে কত মার্কের, তার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 6 মার্ক। 6 মার্ক কয়টা প্রশ্ন আসবে? 2 মার্ক করে 3টা। 2 মার্ক করে 3টা। মানে একবার ভুল হয়ে গেছিল সেটা অ্যানসার করতে, যে একজন কয়েকজন স্টুডেন্ট এরকম হয়েছে যে মনে করছে যে একটা প্রশ্ন মনে হয় 3 মার্ক করে, অ্যানসার করছে 2টা, ভুলে গেছে। সো আপনি অ্যানসার করা লাগবে কয়টা? 3টা অ্যানসার করা লাগবে, বুঝছেন? মানে যতগুলো প্রশ্ন থাকবে সবই অ্যানসার করতে হবে, অপশন থাকে না। আর ম্যাথ থাকে কত মার্কের? হ্যাঁ, 4 মার্কের একটা ম্যাথ থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলেন প্ল্যানিং সম্পর্কে জানি। বিজনেস ভ্যালু আইডেন্টিফাই করতে হবে। বিজনেস ভ্যালু কি বলবো, কত প্রকারের কি সেটা বলা হবে। ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে। ফিজিবল আপনার সিস্টেমটা ডেভেলপ করতেছেন, আপনার ওই পরিমাণ ডেভেলপার সংখ্যা আছে কিনা, ওই পরিমাণ সময় আছে কিনা, কস্ট ওই পরিমাণ দিতে পারবেন কিনা, বা আপনার বাজেট আছে কিনা, এগুলো হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করা, কে কতদিন কোন কাজ করবে সেটা, প্রজেক্টকে স্ক্যান করা, একটা প্রজেক্টে কতজন কাজ করবে সেটা অ্যালোকেট করা, অলসো কন্ট্রোল করা, কে ডিরেক্ট করা, প্রজেক্ট ম্যানেজারের কাজ এটা, এটাও সিস্টেম অ্যানালাইজ করতে পারে। তো প্রজেক্ট ম্যানেজারের যে রোল, সেই রোলের ভিতরে সিস্টেম অ্যানালাইজ করা পড়ে।
এখন প্রজেক্ট ম্যানেজার হতে হলে কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল স্কিল থাকতে হবে এমন না, মানে শুধুমাত্র যে সরি বিজনেস স্কিল থাকতে হবে এমন না, টেকনিক্যাল স্কিল থাকতে হবে। এই কারণে প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলটা আগেকার একটা সময় ছিল যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে দিত, এখন কিন্তু ওই ব্যাপারটা নাই। এখন হচ্ছে আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলে যেতে পারেন। তো আপনারা অবশ্যই আগে ডেভেলপমেন্টের এক্সপেরিয়েন্স থাকা লাগবে, তাহলে ওই রোলে যেতে পারেন, ওটাই বেশি প্রেফার করা হয়। এখন আর ওই এমবিএ বা কোটার এক্সপেক্ট করে না, দরকার নেই। তার বাইরে কি হয়, অবশ্যই কোনো একটা ক্রাইটেরিয়া আছে, এমবিএ না করে আপনি কিভাবে প্রজেক্ট ম্যানেজার হবেন। হ্যাঁ, এটা কিছু প্রফেশনাল পরীক্ষা আছে, সার্টিফিকেশন এক্সাম, যেটা আমরা পরে এই কোর্সের শেষের দিকে আলোচনা করব। সার্টিফিকেশন এক্সাম আছে, প্রফেশনাল সার্টিফিকেশন, যেটা কিনা আপনাকে খরচ করতে হয় না, তবে আপনাকে কিছু দিতে হয় না। আপনি যে কোম্পানিতে জব করা শুরু করবেন ডেভেলপার হিসেবে, তারাই আপনাকে এই কোর্সটা করায় দেবে। যদি আপনাকে মনে করে যে আপনি ফিউচার প্রজেক্ট ম্যানেজমেন্ট রোল বা সিস্টেম অ্যানালিসিস রোলের জন্য উপযুক্ত, তাহলে ওই ইনভেস্টমেন্টটা তখনই করবেন। আপনার প্রমাণ করতে হবে, অন্তত 2-3 বছর লাগবে পরীক্ষার প্রমাণ করতে। অ্যানালাইসিস ফেজে কি হয় সেটা আমরা দেখি। অ্যানালাইসিস ফেজের বিষয়টা হচ্ছে এরকম, কালেকশন করা, রিকোয়ারমেন্ট সবচেয়ে কঠিন কাজ। রিকোয়ারমেন্ট কালেক্ট করা কাজ কেন কঠিন? কারণ আপনাকে এবার ফিল্ড ওয়ার্ক করতে হবে, আপনি বাসায় বসে এবার কাজ করতে পারবেন না, আপনাকে যেতে হবে অ্যাকচুয়াল ইউজার যারা, এমনকি আপনাকে এটা ভাবা লাগবে ফিউচারে যারা ইউজার হবে তাদের কাছেও মানে আপনাকে যেতে হবে। একটু কঠিন, কেন যেতে হবে? তারা কি চায় তার জন্য বুঝতে পারতে হবে। আপনি নিজে একটা বানায় ফেলতে পারেন, আপনাকে অবশ্যই ফিডব্যাক দিতে হবে। যারা ইউজার অ্যাকচুয়াল ইউজার হতে যাচ্ছে তাদের থেকে ফিডব্যাক নিতে হবে। হ্যাঁ, আপনি শুধুমাত্র ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে কথা বলেই পুরোটা জানতে পারবেন না, আপনাকে স্টুডেন্ট লেভেলে যেতে হবে। যদি একটা প্রপার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে চান, স্টুডেন্টে যেতে হবে। ফার্স্ট ইয়ার যে ফ্রেশার, তার কাছে যেতে হবে, যে কিনা মিডল 471 করতেছে, একদম লাস্ট ইয়ারে আছে, তার কাছে যেতে হবে। দুই জায়গার রিকোয়ারমেন্ট কি এক হবে? আলাদা হবে। যে কিনা ফ্রেশার, সে চাইবে আমি একটু শিখি, আমি সিস্টেমে ঢুকলে আমি একটু লার্ন করানো, টিপস দাও। আর যে কিনা 471 করতেছে, সে চাইবে আমি যে কাজটা করতে আসছি তার তাড়াতাড়ি করে বের হবো। দুজনের রিকোয়ারমেন্ট আলাদা হবে, এই জিনিসগুলো কালেক্ট করতে পারতে হবে ইন্টারভিউর মাধ্যমে। এমনি কালেক্ট করলে হবে না, ইনফরমালি এগুলো কিছু হবে না। আপনি কথা বলে সেটা ডকুমেন্ট থাকতে লাগবে, সিগনেচার থাকতে হবে। সিগনেচার ছাড়াই তো আপনি ইনফরমেশন কালেক্ট করে কোনো লাভ নেই। এটা যে কোনো কাজের জন্য বলতেছি, আপনি থিসিস করেন, প্রজেক্ট করেন, যেটাই করেন, যেখানেই ডেটা কালেক্ট করতে চান নিজে থেকে, তার আগে সিগনেচার নিতে হবে। ইনফরমালি আমার মামা থেকে ডেটা নিয়ে আসছি, ইনভ্যালিড হয়ে যেতে পারে, অবশ্যই সিগনেচার দিতে হবে বা কোনো ধরনের একটা অফিসিয়াল একটা প্রসিডিউরে যেতে হবে। হ্যাঁ, কি বলতেছেন? স্ক্র্যাপ করে নিতে যাচ্ছেন, কোথা থেকে স্ক্র্যাপ করবেন? কোনো একটা ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করবেন। হ্যাঁ, ওয়েবসাইট থেকে স্ক্র্যাপের কথা বলছি। স্ক্র্যাপ মানে হচ্ছে একটা ওয়েবসাইটে ডেটা আছে, সেটা আপনি ডেটাগুলো কালেক্ট করবেন। এখন এটা ওই ডেটা অ্যালাউ করা হবে, কিন্তু আপনি কোন ওয়েবসাইট থেকে নিচ্ছেন সেই ওয়েবসাইটের ভ্যালিডিটি আছে কিনা। যে ডেটাটা সে মনে করেন আপনি এগ্রিকালচারের ডেটা নিচ্ছেন, এখন আমি মনে করেন একটা ওয়েবসাইট বানাইছি এগ্রিকালচারের উপর, অথচ আমি এগ্রিকালচারের কিছু জানি না, ডেটা দিয়ে রাখছি যে এইরকম পাতার রং হলে এরকম রোগ হয়, নাম লিখে রাখছি, আমি কিন্তু এগুলো জানি না। আপনি আমার ওয়েবসাইট থেকে ডেটা স্ক্র্যাপ করে খুব খুশি হয়ে ডেটা অ্যানালাইসিস করবেন, তার কি ভ্যালিডিটি? তাহলে কার্ডটা হবে হ্যাঁ, যে ওয়েবসাইটে কোনো একজন অ্যাকচুয়াল এগ্রিকালচার জানে, ডেজিগনেটেড পারসন, সে যদি ডেটা দেয় এবং সেখানে তার কথা লেখা থাকে, রেফারেন্সে লেখা থাকে তার কথা, তার থেকে দিতে পারেন এবং তাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, সাইট করতে হবে। স্ট্যাপ করাও রুল আছে, স্ট্যাপ করারও রুল আছে, বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন করেন? ওকে, অ্যানালাইসিস ফেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা বললাম সেটা হচ্ছে আমাদের কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো বের করে নিয়ে আসা, ইউজার থেকে কথা বলে।
অ্যান্ড কারেন্ট যদি কোনো সিস্টেম থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, একটা সিস্টেম থাকে আমরা সেটা থেকে নতুন একটা ভার্সন নিয়ে আসার চেষ্টা করি। যেমন ইউসিস কানেক্টেড বিষয় যেটা হয়েছে, কারেন্ট যে সিস্টেম আছে ওটাকে অ্যানালাইসিস করে ওর কি সমস্যা সেটা বের করে। এটা সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি হচ্ছে এটা। এবং ওই যে সিস্টেমটা আছে ওটাকে সার্ভে করা, ওই সিস্টেমে কি কি গ্যাপ আছে সেটা জানতে না, সবচেয়ে এটা হচ্ছে ইজি। বলতে চলেন দেন আপনি নতুন সিস্টেম ডেভেলপ করার কথাগুলো ভাববেন। এই যে কালেক্ট এন্ড অ্যানালাইজ রিকোয়ারমেন্ট এই কথাগুলোই বলতেছেন। এন্ড দেন আপনি একটা সিস্টেম প্রপোজাল বানাবেন। সিস্টেম ডেভেলপ করতেছেন না, কিন্তু জাস্ট প্রপোজ করতেছেন, এরকম আমি ভাবতেছি এই সকল রিকোয়ারমেন্ট গুলো মনে হয় আমার দরকার হবে নতুন সিস্টেমের জন্য। সিস্টেম প্রপোজাল বানাবেন যেটা কিনা কোনো একজন ইভালুয়েটর দ্বারা ইভালুয়েট হবে। হাই লেভেলের কাজ হবে, আপনাকে ইভালুয়েট করায় নিতে হবে অথরিটি দ্বারা, ম্যানেজমেন্ট কমিটি দ্বারা, এইচআর বা ম্যানেজমেন্ট যে কোনো কমিটি দ্বারা আপনাকে ইভালুয়েট করতে হবে। কোন কোন কমিটি সেটা যার জন্য বানাচ্ছেন সেই অর্গানাইজেশনাল কমিটি দ্বারা অ্যাপ্রুভ করে নিতে হবে। অ্যাপ্রুভাল কমিটি বলা হয়। তো এই পর্যন্ত আমরা বললাম হচ্ছে অ্যানালাইসিস ফেজ। এরপরে চলে আসি হচ্ছে ডিজাইন ফেজ, যেখানে আমরা যেটা অ্যানালাইসিসের মাধ্যমে যে রিকোয়ারমেন্ট গুলো খুঁজে পেলাম সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা এবার কিভাবে বিল্ড করব তার গাইডলাইন ডেভেলপার আপনি কি গাইডলাইন দিবেন সেটা এই ফেজে করা হয়। কিভাবে দিবেন মনে করেন 370 কথা বলি, ইয়ার ডায়াগ্রাম অলরেডি করে আসছেন। ইয়ার ডায়াগ্রাম কেন বানাই? ইয়ার ডায়াগ্রাম দিলে কার কি সুবিধা? ডেভেলপার যদি আপনি ইয়ার ডায়াগ্রামটা দেখে সে কিন্তু কি করতে পারবে, ডেটাবেসটা বানাই ফেলতে পারবে। তো ওইটাই সুবিধা। এরকম আরো অনেক ধরনের ডায়াগ্রাম আছে। ইয়ার ডায়াগ্রাম ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড, মোর ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড। ওটা শুধুমাত্র টেকনিক্যাল পারসনই বোঝে। আপনার ডায়াগ্রামগুলো শুধুমাত্র টেকনিক্যাল পারসনদের জন্য হবে না, নন টেকনিক্যাল পারসনদের জন্যও বানাতে হবে। সো এইজন্য এইটাই সেই ফেজ, ডিজাইন ফেজ। এখানে দুই ধরনের ডায়াগ্রাম আপনি ড্র করবেন, একটা টেকনিক্যাল পারসনদের জন্য আবার নন টেকনিক্যাল পারসনদের জন্য। বুঝতে পারছেন কথা? এই হলো বিষয়। আর লাস্ট ইমপ্লিমেন্টেশন ফেজ, যেটা কিনা আমরা এই থিওরিতে পড়াবো না, কিভাবে সিস্টেম ডেভেলপ করবেন, টেস্ট করতে হবে। ইনস্টলেশন মানে হচ্ছে ডিপ্লয় কিভাবে করবেন, কোন কোন এনভায়রনমেন্টে করবেন, উইন্ডোজে করবেন নাকি লিনাক্সে করবেন, কোন সার্ভার হবে, এগুলো ডিসিশন হবে এখানে। এন্ড সিস্টেম সাপোর্ট, অনগোয়িং সিস্টেম সাপোর্ট আপনাকে দিতে হবে। এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন ফেজের মধ্যে পড়ে। সিস্টেম সাপোর্টের বিষয়টা হচ্ছে মেইনটেনেন্স, ক্র্যাশ করলে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি হবে, এই বিষয়গুলো সলভ করা। এটা কিন্তু মাঝে মাঝে হয়। এবং এই রোলে যারা কাজ করে খুব একটা ভালো রোল না, তাদের লাইফটা অতটা ভালো না। কেন বলতো, যে কোনো সময় যখন তখন আপনি কিছু একটা প্রোগ্রামের মধ্যে আছেন, আপনার ফোন চলে আসতে পারে, আপনার বলা হতে পারে আপনার সিস্টেম তো ক্র্যাশ করছে, ঠিক করতে হবে, এখনই ঠিক করা হবে। আর আপনার ওয়ে নেই, আগে থেকে বলবেন এই রোলটা একটু সিস্টেম সাপোর্ট রোল, এটা কিন্তু ডেভেলপাররাই হয়। এই জন্য ডেভেলপার হলে একেবারে ভালো জিনিস না, এখান থেকে আপনার বের হতেই হবে। কিন্তু শুরু করতে হবে এই রোল দিয়েই, যদি আপনি এই ডেভেলপমেন্টের সাইড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইডে চলে আসেন। ভালো রোল না কেন? ওই যে বললাম অশান্তি, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে অ্যালোকেট করা হতে পারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টাইম টেবিলটা কিন্তু এরকম না, 9 to 6 না, সেটা কি জানেন? মানে এরকম 9 to 5 জব না, 9 to 6 না, তো 9 to 5 এরকম জব বলা হয় না। এটা অনেক রকম চেঞ্জেস থাকে। হতে পারে অফ ডে তো আপনার কাজ করা লাগতেছে, যে কারণ বাংলাদেশের কোম্পানিগুলো যেটা হয়, বাংলাদেশের কোম্পানিগুলো মেইনলি ডেভেলপ করে, সিস্টেম ডেভেলপ করে ইউরোপের কান্ট্রিগুলো, সুইজারল্যান্ডের কোম্পানি। আমি একটা কোম্পানিতে ইন্টার্ন করছি 6 মাস, আমার আন্ডার ডেডলাইনের মধ্যে ছিল। তো সেখানে এক্সেলিস নামে একটা কোম্পানি আছে, তো ধানমন্ডিতে খুবই ভালো কোম্পানি, এখন অনেক ভালো চলে। তো ওদের এমপ্লয়ি সংখ্যা 800 মনে হয় এখন। তো ওরা হচ্ছে সুইজারল্যান্ড বেসড কোম্পানি, সুইজারল্যান্ডের হচ্ছে ওনার। তো সুইজারল্যান্ডের টাইমিং আর আমাদের টাইমিং কি এক হবে? ওদের যখন ক্র্যাশ করবে আমাদের কি তখন, মানে আমরা তখন কি জিজ্ঞাসা করার কথা, এই ঘুমানোর কথা, যখন প্রোগ্রামটা ক্র্যাশ করবে। তারপরে ওদের যেদিন অফ ডে, আমাদের কি সেদিন অফ ডে হবে?
অনেক রকম পার্থক্য আছে। ওদের যেদিন আমাদের যেদিন ঈদ মনে করেন বা পূজা, ওদের তো ওই দিন ওই অনুষ্ঠানটা হবে না, ওদের আবার অন্য কোনো প্রোগ্রাম আছে, সেগুলো আলাদা। মিলতেছে না, কিন্তু মিলবে না, তো কঠিন, কিন্তু এগুলো সঙ্গে মিলানো একটু ঝামেলা। তো এগুলো মাথায় রেখে আপনাকে এই যে রোলটা আসলে প্লে করতে হবে। তো চলেন সামনে যাই। প্রত্যেকটা ফেজের প্রোডাক্ট গুলো কি? প্ল্যানিং ফেজের প্রোডাক্ট হচ্ছে প্রজেক্ট প্ল্যান, অ্যানালাইসিস ফেজের প্রোডাক্ট হচ্ছে সিস্টেম প্রপোজাল, এটা একটা ডকুমেন্ট, এটাও ডকুমেন্ট। ডিজাইনে হচ্ছে স্পেসিফিকেশন, এটা আপনি ওই ডায়াগ্রাম গুলোর একটা ডকুমেন্ট, সিস্টেম স্পেসিফিকেশন। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে নিউ সিস্টেমটা আপনি পাবেন, অলসো মেইনটেনেন্স প্ল্যান দিতে হবে। মানে আপনি তো বলবেন না যে আমি আজীবন আপনাকে মেইনটেইন মানে সিস্টেমের সাপোর্ট দিতে হবে, ওটা বলবেন তাহলে শেষ হয়ে যাবে সেখানে। আপনি বলবেন না আমি আগামী 2 বছর এটা এই সিস্টেমে সাপোর্ট দিব, আমাকে এরকম পে করতে হবে, আগে আপনি পেমেন্টটা নেবেন। অনেক রকম হতে পারে। আপনারা কি আমার কথা শুনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল নিয়ে ভয় পান? না স্যার। হ্যাঁ, ভয় পাচ্ছেন কেন? স্যার আমি তো টাকা দিতেছি। এই আছে না, Right. যেদিন সিস্টেম ডেলিভারি করতে হয় তার আগের দিন আপনি নাও ঘুমাতে পারেন, মানে সময় নাও পেতে পারেন। এখন এটা চ্যালেঞ্জের ব্যাপার আছে, কঠিন না, চ্যালেঞ্জ আছে, আপনাকে মানায় নিতে হবে। হতে পারে এটা আসলে আগে শুনে নিতে হবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, তাদের ওয়ার্কের মানে আর্কিটেকচারটা কেমন জেনে নিতে হবে। হতেই পারে তারা কাজ শুরুই করে যে রাত 8টার পরে, রাত 8টার পরে শুরু করে সারা রাত কাজ করে, আবার এরকম এরকম স্লিপ সাইকেলটা অনেকে চেঞ্জ করে ফেলছে। আমারই ফ্রেন্ড আছে, কার্বন নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে বর্তমানে। এখন স্যালারি কিন্তু অনেক লুক্রেটিভ, স্যালারি কিন্তু 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ডেভেলপারদের স্যালারি, সোর্স স্যালারি অনেক লুক্রেটিভ। রিজনটা কি? কারণ আপনাকে তো ঘুমাতে দিচ্ছে অন্য সময়ে, যে সময় হচ্ছে ওই নাইট গার্ড যে সময় জেগে থাকে, আপনি সেই সময় জেগে থাকতেছেন, বুঝতেছেন? আপনার কষ্ট করে ওই সময়টা জেগে থাকতে হচ্ছে, আপনাকে বেশি বেতন দিতে পারে, দিচ্ছে কিন্তু প্যাটার্নটা আলাদা আছে, আপনাকে মেনে নিতে হবে। এখন আপনি কি করবেন, আপনার ডিসিশন এটা। অনেকে চাকরির জন্য তো ঢাকার বাইরে চলে যাচ্ছে, বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে না, তো আপনি স্লিপ সাইকেল চেঞ্জ করা টাকা করে এমন কোনো কঠিন নাও হতে পারে। কারণ তারা ওই যে দেশের জন্য কাজ করে তারা ওই সময় কাজ করে, কি করবেন আপনি? আপনার যে ডেভেলপমেন্ট টিমে যারা আছে তারা ওই সময় কাজ করবে, আমাদের ওদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। আপনি একা কোনো প্রজেক্ট করবেন না, কখনোই একা টিমে কাজ করতে হবে, অলওয়েজ টিমে। এই জন্য সিঙ্গেল কিন্তু প্রজেক্ট এলাও করা হবে না, সিঙ্গেল প্রজেক্ট এলাও করা হবে না। সিঙ্গেল মেম্বার একজন, 3 জন মিনিমাম, ম্যাক্সিমাম 4 জন। কারণ কি? আপনি গ্রুপের সঙ্গে কেমন কাজ করেন এটা বের করতে হবে, এটা আপনাকে ফিগার আউট করতে হবে, এটা শেখার জায়গা। মেম্বারকে পছন্দ হোক না হোক মারামারি করার অপশন নাই। আর আপনি তো অ্যাকচুয়াল লাইফে মারামারি করতে পারতেছেন না, ও তো আপনার সামনে নাই, স্যার এই যে স্যার অনলাইনে অন্য দেশে বসে আছে, তো ও আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে ওর সঙ্গে আপনার বানায় নিতে হবে। হতে পারে ওর কিছু কাজ আপনাকে করতে হচ্ছে, এরকম হতে পারে সাপোর্ট দিতে হচ্ছে, তাহলে আপনার ল্যাবের ক্ষেত্রে এরকম কোনো অপশন নেই, আপনি অন্য কাজ করতেই যাবেন না। কারণ এটা মার্কটা হবে ইন্ডিভিজুয়াল মার্ক, কিন্তু গ্রুপে কাজ হবে। হ্যাঁ, আপনি যদি চান প্রজেক্ট কোয়ালিটি ভালো হোক, সেটা আপনার আলাদা কথা। আপনি যদি চান শুধু মার্কসের কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি নিজের কাজ নিজে করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু প্রজেক্টের কোয়ালিটি যদি ভালো করতে চান ওভারঅল, তাহলে আপনাকে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগতে পারে। ওকে, মেথোডোলজি বলতে কি বোঝানো হচ্ছে? এই যে এসডিএলসি দেখলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই যে 4টা ফেজ দেখলেন না, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের 4টা ফেজ, প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন। এই 4টাকে আপনি কিভাবে ব্যবহার করতেছেন তার উপর বেস করে কিছু মেথোডোলজি চলে আসছে। মানে কিভাবে ব্যবহার করতেছেন মানে হতে পারে আমরা একবার প্ল্যানিং করে শেষ করে ফেললাম, দেন অ্যানালাইসিস করলাম, শেষ হয়ে গেল, আবার ডিজাইন করলাম, শেষ হয়ে গেল, আর ব্যাক ট্র্যাক করতেছি না, হতে পারে না। আবার কোন কোম্পানি ব্যাক ট্র্যাকও করতে পারে, সেগুলোর উপর বেস করে কিছু মেথোডোলজি চলে আসছে।
তো নামগুলো আমরা শিখে নিই। নামগুলো হচ্ছে, তো চলেন নামগুলো হচ্ছে এরকম: স্ট্রাকচার ডিজাইন, র‍্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাজাইল ডেভেলপমেন্ট এবং ডেভঅপস বলা হচ্ছে। তো চলেন প্রত্যেকটার ভিতরে অল্প করে কথা বলবো, কারণ এগুলোর ম্যাক্সিমাম জিনিস ইন ডিটেইল করানো হয় হচ্ছে 470 তে। এটা আমাদের এখানকার পার্ট না, তবে আমরা ডেভঅপস নিয়ে কথা বলবো বেশি, এগুলো নিয়ে অল্প করে একটু আলোচনা করা যাবে। স্ট্রাকচার ডিজাইন, র‍্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাজাইল ডেভেলপমেন্ট, তো প্রত্যেকটাই আমরা আলোচনা করি। স্ট্রাকচার ডিজাইনের মধ্যে কি কি আছে? ওয়াটারফল আর প্যারালাল, আমরা ওয়াটারফলটা বলবো। র‍্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মধ্যে আছে ফেজ আর প্রোটোটাইপিং, আমরা প্রোটোটাইপিং এর কথা বলবো। অ্যাজাইলের মধ্যে একটাই থাকে এক্সট্রিম বা এক্সপি বলা হয়, এক্সট্রিম প্রোগ্রামিং, এটা নিয়ে কথা বলবো, এবং ডেভঅপস নিয়ে কথা বলবো। চলেন একটা একটা করে যাওয়া যাক। প্রথমেই ওয়াটারফল ডেভেলপমেন্ট, যেটাকে স্ট্রাকচার ডিজাইন বলা হচ্ছে, সবচেয়ে সহজ, যেটা কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন শুরু হয়েছিল 90s, ওই সময়ে যেভাবে ডেভেলপমেন্ট হতো সেটার কথা বলা হচ্ছে। তো ওয়াটারফল, তো ওয়াটারফল আছে, প্রোটোটাইপিং, অ্যাজাইল এবং ডেভঅপস এর কথা বলবো। তো ওয়াটারফলটা কি? ওয়াটারফল এখানে ওই চারটা ফেজের কথা বলছে, একটু ভেঙে বলছে, নামগুলোকে একটু ভেঙে ভেঙে বলছে, তেমন করে আলাদা না। ওরা প্ল্যানিংটা আলাদা করে বলেই নাই, রিকোয়ারমেন্টসটাকে প্ল্যান বলছে, দেন আবার প্ল্যানিংটাকে, প্ল্যানিং এবং অ্যানালাইসিসকে একসাথে রিকোয়ারমেন্ট বলছে, দেন ডিজাইন বলছে, ইমপ্লিমেন্টের ভিতরে যে পার্টগুলো ভেরিফিকেশন মানে টেস্টিং এবং মেইনটেনেন্স, এগুলো আলাদা করে লেখা হয়েছে, কিন্তু ফেজগুলো কিন্তু ওগুলোই আছে, নামগুলো একটু আলাদা করে লেখা হয়েছে, একই ফেজ। দেখার বিষয় হচ্ছে কেমন সিস্টেমটা, মানে প্ল্যান আপনি রিকোয়ারমেন্ট গ্যাদার করলেন, এই কাজ শেষ করার পরে ডিজাইনে যেতে পারবেন, এই কাজ শেষ করার পরে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা সবচেয়ে লিনিয়ার। ওয়াটারফল মানে পানি যেভাবে প্রবাহ হয় উপর থেকে স্ট্রিম নিচের দিকে যায়, নিচ থেকে উপরের দিকে যাওয়ার কোনো অবকাশ নাই, উপায় নাই। তো মনে হতে পারে এটা পারফেক্ট, এইটা সবচেয়ে ভালো, ইজিয়ার, হ্যাঁ সবই সবই ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফ লিনিয়ার এভাবে যাবে না। প্রজেক্টের ফিচারস এইভাবে যাবে না, কারণ কি এটা টাইম টাইম চেঞ্জেস আসে, কন্টিনিউ ডেভেলপ করতে করতে চেঞ্জেস আসে, তো আপনাকে অবশ্যই সিচুয়েশন খাপ খাইয়ে নিতে হবে। এই কারণে এই ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আসলে বর্তমানে আর ব্যবহার করা হয় না। আপনাদের প্রজেক্টের জন্য অবশ্যই এটাই প্রপার, কারণ কি আমরা আসলে প্রথমেই রিকোয়ারমেন্টকে ফ্রিজ করে দিই, রিকোয়ারমেন্ট যেটা ডেভেলপ মানে করার কথা, অ্যানালাইসিস করার কথা শুরুতেই ফ্রিজ করে দেওয়া হয়, দেন আপনি ধাপে ধাপে কাজগুলো করবেন। তো প্রথমে ফ্রিজ যেহেতু করে দেওয়া হয়, এখানে ব্যাকট্র্যাক করার অপশন নেই, কারণ এটা চেঞ্জেস আমরা করতে বলি না, প্রথমেই যদি চেঞ্জেস দরকার থাকে সেটা চেঞ্জ করতে বলি। তো আমরা ওয়াটারফলই ব্যবহার করব, ওয়াটারফলই ব্যবহার করব ল্যাবে, ঠিক আছে? তো ধাপে ধাপে আপনি ডেভেলপমেন্টের দিকে যাবেন। তো চলেন সামনে যাই, এটা হচ্ছে সবচেয়ে ইজি, বাট এখন আর বর্তমানে ইউজ হচ্ছে না। আরেকটা সেটা হচ্ছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিংটা হচ্ছে এরকম যে এখানে ব্যাকট্র্যাক করার অপশন আছে, মানে পেছনের কাজে আবার ব্যাক করা যাচ্ছে, কারণ এটা এখানে সাইকেলের মতো, এটা সাইকেলের মতো কোথাও করে ইনিশিয়েট করবেন, হ্যাঁ রিকোয়ারমেন্ট গ্যাদার করবেন, দেন হচ্ছে হ্যাঁ ফাংশনাল রিকোয়ারমেন্ট বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট অবজেক্টিভ গুলোকে আরো ডিটেইলে ভাঙবেন, দেন একটা প্রজেক্টের প্রোটোটাইপ বানাবেন। প্রোটোটাইপ মানে হচ্ছে ফুল প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট না, কিছু পার্ট সব নিয়ে তো কিছু জিনিস দেখা যায়, ইউজ করা যায়, কিছু ফিচার ইউজ করা যায়, এরকম একটা ভার্সন, ফুল কমপ্লিট প্রজেক্ট না, এরকম একটা ভার্সনকে প্রোটোটাইপ বলা হচ্ছে। তো এরকম একটা ভার্সন আপনাকে ডেভেলপ করে নিতে হবে শুরুতে, দেন সেটাকে টেস্ট করা হয়, দেন আবার রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ যাওয়া হয়। অর্থাৎ এরকম বিষয়টা যে আপনি একটা কাজ শুরু করলেন, কিছু রিকোয়ারমেন্ট জানলেন, রিকোয়ারমেন্ট জানার পর কাজ শুরু করে দিয়ে আপনি ডেভেলপ করে ওই ফিচারগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, দেন দেখা গেল এটা এনাফ না, আরো কিছু নতুন ফিচার আসছে, তখন আবার রিকোয়ারমেন্ট গ্যাদার করে আবার ওই ডেভেলপ করে প্রোটোটাইপটাকে ইমপ্রুভ করে ভার্সন 2 বানায় আবার আপনাকে টেস্টে যেতে হবে। যতবার দেখা যাবে যে নতুন করে রিকোয়ারমেন্ট আসছে, ততবার এই সাইকেলটা চালাতে হবে। নতুন রিকোয়ারমেন্ট যদি না আসে আর, তাহলে আপনি এখানে প্রোডাক্টটাকে প্রোডাকশনে দিতে হবে। প্রোডাকশন মানে হচ্ছে কমপ্লিট প্রজেক্ট, এটা এখন অ্যাকচুয়াল ইউজাররা ইউজ করতে পারবে, ডিপ্লয় করে দিব, বারবার এরকম সাইকেলে ঘুরতে থাকবে। তাহলে লাভ কি হয়? আগেরটার চেয়ে এটার লাভটা কি হয় বলেন তো? প্রজেক্ট আরো বেটার হয়, আরো বেটার বলতে বেটার বলতে তার যে রিকোয়ারমেন্টস গুলো আছে যদি বাড়ে তাহলে হ্যাঁ, ব্যাকট্র্যাক করার সুযোগ আছে। অলসো ইউজার যার জন্য বানাচ্ছেন
সে এখানে একটা আপডেট খুব দ্রুত একটা ধারণা পায় প্রজেক্ট কোন চেঞ্জ দিকে হয়ে যাচ্ছে। গেছে আগেকার ক্ষেত্রে টুডে বলতেছে আপনি 6 মাস ধরে অ্যানালাইসিস ডিজাইন করতেই আছেন ইউজার জানেও না যে কি হচ্ছে, অ্যাকচুয়াল প্রোডাক্ট দেখতে কেমন জানেই না। তো এখানে দেখার চান্স আছে, ধারণা হচ্ছে এবং ফিডব্যাক দিতে পারছে, ভুলগুলো বের করে নিয়ে আসতে পারছে। অবশ্যই প্রোটোটাইপিং তাহলে বেটার। এবার যেটা হয়েছে এই প্রোটোটাইপিং এর কনসেপ্টটাকে আরো মডার্ন করা হয়েছে, মডার্ন করে আর একটু বেটার আর্কিটেকচারের মধ্যে বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। এটাও কিছুটা মনে হবে প্রোটোটাইপিং এর মতোই, বাট এখানে আরো কিছু ফর্মাল কিছু ওয়ার্ড অ্যাড করা হয়েছে আর কিছু টেকনিক ব্যবহার করা হয়েছে যেন প্রোটোটাইপিং এর ওই কনসেপ্টটাকে আরো স্ট্রং করা যায়। তো এবং এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি কোম্পানি এটা ফলো করে। আমি নিজে এই প্রসেসের মধ্যে দিয়ে কাজ করে আসছি। একটা আইডিয়া আপনাদের দিচ্ছি খুব সংক্ষেপে। এটা হচ্ছে এরকম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাজাইল ডেভেলপমেন্ট এক্সট্রিম প্রোগ্রামিং বলা হয়। তো এখানে সবকিছুতেই টুলের মাধ্যমে এখানে কাজ করা হয়। তো আপনারা কিন্তু জিরা বোর্ডের নাম শুনছেন? জিরা আচ্ছা, আপনাদের তো লাগে অ্যাডভাইজিং এর সময় লাগে ইউজ করছেন। তো ওখানে কি হয় কিছু কি অ্যাড করা যায় যেন টাস্ক, আপনারা হয়তো কোন একটা মড ইউজ করছেন, বাট জিরার অনেকগুলো টুল আছে আসলে ভিতরে, সাব টুল আছে। হ্যাঁ, কি করা যায়? টিকেট ক্রিয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা একটা যেকোনো প্রজেক্ট রান করার জন্য জিরা বোর্ড খুব ভালো। যেখানে 4 জন মেম্বার আছে বা 8 জন প্রজেক্ট মেম্বার আছে, তাদের জন্য একটা জিরা বোর্ড, আপনি কানবান বোর্ড বলে ওটা ইউজ করতে পারেন, যেখানে কিনা আমরা ট্র্যাক করতে পারি কোন কাজটা বর্তমানে করা হচ্ছে বা কোন কাজগুলো অলরেডি করা হয়ে গেছে, কে কোন কাজ করবে, সামনে কি করতে হবে, কোনটা টেস্টিং এ আছে, কোনটা অলরেডি প্রোডাকশনে চলে গেছে, এই জিনিসগুলো আপনাকে ট্র্যাক করা দরকার না? এই ট্র্যাক করার জন্য বোর্ড আছে যে জিরাতে। এই বোর্ডটা কিন্তু আপনাদের ল্যাব প্রজেক্টে মেইনটেইন করা লাগবে। বুঝতে পারছেন? এই বোর্ডটা ট্র্যাক ফ্যাকাল্টি করে মনিটর করে, তো এটা মেইনটেইন করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি কিভাবে করতেছেন প্রজেক্টটা দেখা হয়। তো এই বোর্ড ছাড়া অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেস পুরোটাই মিনিমাইজ। বোর্ড থাকা লাগবে, মানে কিছু প্যানেল থাকা লাগবে, যে প্যানেল বলতে কিছু কলাম থাকবে, যে কলামগুলোতে লেখা থাকবে যে কোন কাজটা হয়ে গেছে একটা কলামে, আরেকটা কলামে থাকবে কোন কাজটা হচ্ছে, আরেকটা কলামে থাকবে কোন কাজটা করা হবে, এবং সবার কাজের আলাদা আলাদা ডেসক্রিপশন থাকবে, কে কোনটা করবে সেটাও এখানে অ্যালোকেট করা থাকবে। কানবান বোর্ড বলা হয়। বুঝতে পারছেন? তো জিরাতে এটা করা যায়। তো চলেন আমরা অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেসের এখন ভিতরে যাই। তো এখানে মেইন লোকটা হচ্ছে প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার হচ্ছে এরকম, এটা কিন্তু কে হয় বলেন তো, এটা প্রোডাক্ট ওনার বলতে আপনার কি মনে হয়, কে? প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টমার থেকে যে একজন লোক আপনি নিতে পারেন, কাস্টমার যার জন্য বানাচ্ছেন তাদের থেকে একজন মেইন, একজন কি পারসন নিতে পারেন, কি একজন পারসন। দেন টিম মানে হচ্ছে ডেভেলপমেন্ট টিম। টেস্টিং এর লোগো থাকবে, এখানে ফ্রন্ট এন্ড এর ডেভেলপার থাকবে, ব্যাক এন্ড এর ডেভেলপার থাকবে, প্রজেক্ট ম্যানেজার, সবাই এখানে থাকবে। সো এই যেটা করা হয়, প্রথমে একটা লিস্ট মেইনটেইন করা হয়, যেটা বলা হয় প্রোডাক্ট ব্যাকলগ। এই ব্যাকলগে লেখা থাকে লিস্ট অফ ফিচারস টু ডেভেলপ ইন দিস প্রজেক্ট, কি কি ফিচার ডেভেলপ করতে হবে। তবে এই লিস্টটা বানায় হচ্ছে নরমালি প্রোডাক্ট ওনার, তার তার মানে তার থেকে ইনপুটটা যায়, প্রোডাক্ট ওনার থেকে ইনপুটটা হয়। সো প্রোডাক্ট ওনার কিন্তু টেকনিক্যাল পারসন নাও হতে পারে, সে যেটা লিখবে সেটাই যে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে এমন না, এটা আলোচনা করতে হয়। তো সে তার কাজ হচ্ছে যে ফিচারগুলো তার দরকার মনে হচ্ছে সেগুলোকে সে ইনপুট দেয়। কোথায় ইনপুট দেয়? এই আপনার এই প্রোডাক্ট ব্যাকলগে ইনপুট দেয়। এখন তবে কাস্টমার এর থেকে চাইবে এই লোকটাও টেকনিক্যাল হোক, টেকনিক্যাল হলে ইনপুটটা বেটার হবে এবং তার আলোচনাটা আরো বেটার হবে, এবং এই লোকটা সিস্টেম অ্যানালিস্ট হলে সবচেয়ে বেস্ট হয়, বেস্ট পারসন অন্য কোনো রোল দিচ্ছে। সো সে ইনপুট দিচ্ছে এখানে, সে কিন্তু ডিটেইলস বলবে না, বলবে যে অথেন্টিকেশন থাকা লাগবে। কিন্তু ডেভেলপমেন্ট এটা ঠিক করা লাগবে যে অথেন্টিকেশন থাকবে, কি ধরনের অথেন্টিকেশন হবে, ট্রু ফ্যাক্টর হবে কিনা, কিভাবে টোকেন হ্যান্ডেল করব, সেগুলো সব ডেভেলপমেন্ট টিম ডিসাইড করতে হবে। তারপরে এখানে লেখা থাকবে সেকেন্ড পয়েন্টে যে অ্যাডভাইজিং করা যাবে। অ্যাডভাইজিং কিভাবে করা যাবে, কিভাবে আমরা ডিটেইলসটা তার থেকে কিন্তু শুনে ডেভেলপমেন্ট টিম সেটা ডিটেইলসে লিখবে। চেষ্টা করা হয় প্রোডাক্ট ওনারই যেন ইনপুট
ইনপুটটা খুব ভালো মানে ডেসক্রাইব ইনপুট দিতে পারে, এটা ইজিয়ার হয় ডেভেলপমেন্ট টিমে ইন্টারফেস করতে, ইজিয়ার হয়, ওদের কমিউনিকেশন গ্যাপটা কম। তো এইভাবে প্রোডাক্ট ব্যাকলগটা বানায় ফেলা হয়। তো খুব ডিটেইলস না হলেও লিস্ট অফ ফিচার্স এখানে থাকে, মোটা থাকে, বড় বড় পয়েন্ট আকারে থাকে, বাট খুব বেশি ভিতরে কথা এখানে থাকে না, ডিটেইলস থাকে না। সো ডিটেইলসটা বানানো হয় পরে, ডিটেইলসটা এই প্রত্যেকটা ফিচারের জন্য ডিটেইলসটা বানানো হয় হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এ। স্প্রিন্ট মানে হলো এরকম 7 দিন বা 10 দিনের একটা স্প্যান, টাইম স্প্যান, যেখানে আমি কোন একটা কাজ করব 7 দিন বা 10 দিন ভেঙে ফেলা হয় বিষয়টাকে। 7 দিন বা 10 দিনের পুরো মনে করো প্রজেক্টটা 6 মাস চলবে, 6 মাসকে একবারে না বলে আমরা 7 দিন বা 10 দিনের একটা স্প্যানে এটা ভাগ করে দিই এবং ডিসাইড করি আগামী 7 দিন প্রথম স্প্রিন্টে কি কি কাজ করব সেটা ডিসাইড করি। স্প্রিন্ট প্ল্যানিং থেকে ডিসাইড করি। প্রথমে দেখি প্রোডাক্ট ব্যাকলগের অবস্থা, কি কি করা লাগবে সেটা দেখে নিই। প্রথম যে ফিচারটা আছে বা দুটো ফিচার আছে সেটাকে ধরে নিয়ে এসে এখন আমরা অনগোয়িং এ নিয়ে যাব, মানে যেটা এখন রান করবে, যেটা এখন আমরা ডেভেলপ করব সেটাকে নিয়ে যাবে ডেভেলপমেন্ট টিমে নিয়ে যাবে। এবং এই যে মিটিংটা সেটা এই দুই দল মিলেই করে, প্রোডাক্ট ওনারও থাকবে, টিমও থাকবে, আলোচনার মাধ্যমে তার স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এ ঠিক করে যে আমরা এই সামনে স্প্রিন্টটাতে বা স্প্রিন্ট মানে আমরা কোন ফিচারটা ডেভেলপ করতে যাচ্ছি। অবশ্যই এখানে অ্যালোকেশন গুলো হয়ে যায়। কি অ্যালোকেশন, যে কে ওই ফিচারের তো অনেকগুলো পার্ট থাকতে পারে, সেই পার্টের কে কোনটা কাজ করবে, কোন ডেভেলপার কাজ করবে সেটা এখানে অ্যালোকেট করা হয়। হতে পারে ফ্রন্ট এন্ড ডেভেলপার একজন আছে, আপনার ব্যাক এন্ড ডেভেলপার একজন আছে, তো সেগুলো অ্যালোকেট করা হয়। মনে রাখবেন এখনকার কাজের যে ধরন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে প্রসেস, সেখানে তো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ সবচেয়ে মানে কম হয়। কম বলতে এরকম যে একটা প্রজেক্ট করতে ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি 4 জন থাকে তাহলে ব্যাক এন্ড ডেভেলপার একজন। কিন্তু এরকম ফ্রন্ট এন্ড হেভি অ্যাপ্লিকেশন বিল্ড করা হচ্ছে, এটা হয়তো আপনারা জেনে থাকবেন। সবসময় ফ্রন্ট এন্ড হেভি ডেভেলপমেন্ট, তো সবসময় কাস্টমারের রিকোয়ারমেন্ট বা ফিচারগুলোকে ফ্রন্ট এন্ডে ডেভেলপ করার চেষ্টা করা হয়, ব্যাক এন্ডে কিন্তু শুধুমাত্র ডেটা হ্যান্ডেল করার জন্য, ডেটা অর্গানাইজ করার জন্য। কিভাবে ডেটাবেজের সঙ্গে কানেক্ট করবে, ডেটাগুলো আদান প্রদান হবে, এপিআই ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কম, মানে একজন হলেও হয়, একজনই কোড করে দিতে পারে। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ বেশি থাকে, ওখানেই ম্যানিপুলেশন বা ওখানে কাস্টমাইজেশন বেশি থাকে। তো এইভাবে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে গেল যে আগামী একটা সপ্তাহে আমি কি কাজ করব। তো দেন এই এই পার্টিকুলার স্প্রিন্টের জন্য একটা আলাদা লিস্ট, স্প্রিন্ট ব্যাকলগ বানানো হয়, যে প্রথম ফিচারটা আমি প্রোডাক্ট ব্যাকলগ থেকে নিলাম এন্ড সেটাকে ভেঙে 10টা ফিচার বানালাম ছোট ছোট, সেগুলোকে আমি লিস্ট ডাউন করলাম কোথায়, স্প্রিন্ট ব্যাকলগে, এবং অ্যালোকেট করে দিলাম যে প্রথম দুটো ফিচার ডেভেলপ করবে ডেভেলপার 1, তারপরে দুটো ডেভেলপ করবে ডেভেলপার 2। এটাকে হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগ। তাহলে দুটো ব্যাকলগ আছে, লিস্ট আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ আর একটা স্প্রিন্ট। বুঝতে পারছেন এই দুটোর পার্থক্য কি? বুঝতে পারছেন কি দুটোর পার্থক্য? ওকে, নাও কাজ শুরু হচ্ছে। স্প্রিন্ট ব্যাকলগ যেটা হয়ে গেল, মিটিংও হয়ে গেছে, এখন ডেভেলপাররা জানে আমাকে আগামী সপ্তাহের মধ্যে কি কি শেষ করতে হবে। দেন একটা দেখেন একটা লুপের মতো দেখানো হচ্ছে কি হবে, প্রত্যেক দিন কাজ শুরুর আগে একটা স্ক্রাম মিটিং। স্ক্রাম মানে সবাই একসাথে কথা বলা। স্ক্রাম হচ্ছে একটা ফুটবলের মেটাফর, মানে আমেরিকান ফুটবল, রাগবি, রাগবি সরি ফুটবল এটা রাগবির মেটাফর। রাগবিতে খেলা শুরুর আগে একটা স্ক্রাম হয়, সবাই গোল হয়ে মানে কি যেন গোল হয়ে থাকে, কথা বলে, স্ক্রাম বলা যায়। ওখান থেকে এই যেটা আসছে, সবাই একসাথে কথা বলতে শুরুতেই, ডেভেলপমেন্ট শুরু আগে। তো সেখানে শুরু কথা বলে আমি কাজ শুরু করলাম, ওই দিনে কাজ করলাম, এন্ড পরের দিন আবার কি হবে, স্ক্রাম মিটিং হবে। সেখানে কি বলবে, গত দিন আমি কি করতে পারি নাই, কি ইস্যু ফেস করলাম, আমি তো ইন্টার্ন, আমি সমস্যা ফেস করছি, আমাকে শিখতে হবে। আপনি তো ইন্টার্ন হতে পারেন, এবং ম্যাক্সিমাম কেসে হয়তো ইন্টার্নশিপ দিয়ে শুরু করা লাগবে। আপনাকে কিন্তু বলা লাগবে যে আমি এটা পারতেছি না। ওদের কি হবে, আপনাকে বলা লাগবে যে আমি এটা পারতেছি না, আপনাকে বের করে দিবে না, কিন্তু শেখানোটা ওদের ইনভেস্টমেন্ট, ওটা ওদের পার্ট। বুঝতে পারছেন? আপনি মনে করেন যে না বলি যেটা পারতেছি না থাক, তাহলে দিন শেষে আপনি ঝামেলায় পড়বেন। পরে যখন আরেকটা স্প্রিন্ট প্ল্যানিং মিটিং আসবে তখন তো আপনি গ্যাপ হয়ে যাচ্ছে আপনার সাথে। এজন্য প্রতি স্ক্রাম মিটিং এ আপনাকে আগে কমিউনিকেট করে বলতে হবে পারতেছি না, আমাকে শিখাও হবে। তখন কিন্তু টিম লিড বা যেই হোক
তার টাইম থেকে কিছু টাইম আপনাকে বের করে হলেও দিতে হবে। এই কালচার ইন্টার আপনাকে দেওয়া হয়েছে টিমে, ওইভাবে ম্যানেজ করতে হবে। আপনি কিন্তু মানে আপনি নিজেকে বোঝা ভাববেন না, শেখানোটাও কোম্পানির ইনভেস্টমেন্ট প্রভাব। তো ডেইলি স্ক্রাম হচ্ছে, স্ক্রাম মাস্টার হচ্ছে না বলে টিম লিড, ডেভেলপমেন্ট টিম লিড, সেই সবার কথা শুনে এন্ড এভাবে একটা স্প্রিন্টের 7 দিন শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, দেন এই কাজগুলোকে আমরা ফিনিশড ওয়ার্কে নিয়ে যাই, দেন আবারও এটাকে ইভালুয়েট করে দেখা হয় যে যে স্প্রিন্টে যে কাজগুলো করার কথা স্প্রিন্ট রিভিউ করা হয় যে আমার কোনো কাজ বাকি থেকে গেল, যদি বাকি থেকে যায় আবার নেক্সট স্প্রিন্টে সেই কাজগুলোকে আবার রিপিট নিয়ে আসা হয়, তুলে নিয়ে আসা হয় এন্ড নতুন কাজও নিয়ে আসা হয়। কোথা থেকে? প্রোডাক্ট ব্যাকলগ। এভাবে প্রোডাক্ট ব্যাকলগ যতদিন না ফাঁকা হচ্ছে এভাবে স্প্রিন্ট চলতে থাকে। তার মানে আপনি কিন্তু 7 দিনের মাথায় ইউজারকে একটা মোটামুটি একটা প্রোটোটাইপ দাঁড় করায় দেখাতে পারবেন, এটা সম্ভব। কারণ স্প্রিন্ট শেষ হওয়া মানে একটা ফিচারে কিছু পার্ট শেষ হয়ে গেছে, আপনি দেখাতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য এটাকে এক্সট্রিম প্রোগ্রামিং বলতেছে, অনেক ফাস্ট। ক্লিয়ার এই পর্যন্ত? তো তিনটার মধ্যে সবচেয়ে ভালো কি মনে হচ্ছে, কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, মডার্ন যুগ বর্তমান, তাই এখন এটা ব্যবহার হয়। তাহলে ডেভঅপস কি? ঠিক আছে, ডেভঅপসে চলে আসবো। ডেভঅপস মাথায় রাখতে হবে, এটা আমাদের ধারণা ভুল হয়। এই তিনটা যেমন এন্ড টু এন্ড মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রজেক্ট লাইফ সাইকেল মেইনটেইন করে, ডেভঅপস কিন্তু এন্ড টু এন্ড মানে হচ্ছে পুরো লাইফ সাইকেল হ্যান্ডেল করবে না। ডেভঅপস এর কাজটা শুরু হচ্ছে লাস্টে ইমপ্লিমেন্টেশনের কাজটা আমি কিভাবে করব এবং ডেপ্লয়মেন্ট কিভাবে করব ওই পার্টটাকে শুধুমাত্র ডেভঅপস এর আলোচনায় নিয়ে আসা হবে। এর আগে আপনি কিভাবে এটা করবেন সেটা ওর আলোচনায় আসবে না। দ্যাট মিন্স এই তিনটাকে, এই তিনটার মধ্যেও ডেভঅপস থাকতে পারে। বুঝতে পারছেন? ডেভঅপস আলাদা কোনো মেথোডোলজি না, একা কোনো মেথোডোলজি হতে পারে না। ডেভঅপস হচ্ছে এই তিনটাকে সহজ করার জন্য একটা পার্ট, ও শুধুমাত্র একটা পার্টে ইনভলভ হয়। মানে আপনি যেটা ডেভেলপ করতেছেন না, এখানে ডেভেলপ করার মধ্যে তো অনেক কিছু আছে, ইমপ্লিমেন্ট করার মধ্যে অনেক কিছু আছে। এটা কিভাবে করতেছেন, এই যে উইকটা যে ঘুরতেছে কিভাবে করতেছেন, সেখানে ডেভঅপস এর ভূমিকা থাকে। বুঝতে পারছেন? দ্যাট মিন্স ডেভঅপস নিজে কোনো একটা স্বাধীন কোনো মেথোডোলজি না, ইন্ডিপেন্ডেন্ট না, ও অন্য কোনো একটা ভিতরে ঢুকে যায়। তো চলেন এবার ডেভঅপস কি সেটা বুঝি। এবার ডেভঅপস ছাড়া আগে কি হতো, এদের বর্তমানে কি লাভ হচ্ছে সেটা বুঝতে হবে। তো চলেন সামনে যাওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় ডেভঅপস এর এক্সাম্পল হিসেবে এই ছবিটাই সবার আগে আসে। এটার নাম হচ্ছে পাইপলাইন। পাইপলাইনের নাম হচ্ছে CI/CD পাইপলাইন। CI মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন স্ল্যাশ কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, CI/CD পাইপলাইন বলা হয়। পাইপ একটা পাইপ, এটার ভিতরে আমরা যাব। কেউ কি গেস করতে পারবেন এটা শুরু কোথায়? আর এটা বললাম একটু আগে, ডেভঅপস আসলে কি তার উপরে বেস করে। যে কোনো জায়গা থেকে স্টার্ট করা যায়, তারপর একেবারে যে কোনো জায়গা থেকে প্রথম জায়গা কি ডানে যাচ্ছে না বামে যাচ্ছে? মানে পাইপের তো শুরু শেষ ডানে না, কোন দিকে যাচ্ছে? ডানে। এই পাশে এই পাশে, কোন থেকে বামে? নীলটা ডানে গেছে। আচ্ছা, এটা শুরু হবে কোন থেকে? না, যে কোনো জায়গা থেকে শুরু হবে না। না, এটা কোন থেকে শুরু হবে? বললাম না, এখানে কিন্তু বলছে একটা কথা, ডেভঅপস শুরু হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ থেকে, বলছে না। তার মানে ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে কোড থেকে শুরু হবে ডেভঅপস। ঠিক আছে, কোড থেকে কি হবে? বিল্ড, টেস্ট, রিলিজ, ডিপ্লয়, অপারেট, মনিটর, প্ল্যান। তার মানে এই প্ল্যান মানে ওই প্ল্যানিং ফেজকে বলা হচ্ছে না। আপনি যে এসডিএলসি প্ল্যানিং ফেজ পরে একটু আগে পরে আসলেন, এক নাম্বার ফেজ, সেটা কিন্তু এটা না। এই প্ল্যান ওই প্ল্যানিং না, আলাদা। ওই প্ল্যানিং অনেক আগে হয়ে গেছে, এটার মধ্যে এটা আসবেই না। ওটা ওই যে প্রোডাক্ট ওনার যে সে অলরেডি আলোচনা করে লিখে দিচ্ছে কি লাভ হবে কি ক্ষতি হবে, আগামী 5 বছরে কত বছর ইউজার আসবে, ওর কথা শেষ প্ল্যানিং এ। এটা এখানে আসবে না আলোচনা। ঠিক
এখানে আসবে শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনের পরের কথাগুলো আসবে। তো চলেন আমরা এর প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে এটা আলোচনা করব যে ডেভঅপস ছাড়া কি সমস্যা, তারপরে হচ্ছে ডেভঅপস আনার পরে কি সুবিধা, এই বিষয়গুলো। তো ডেভঅপস এর ফুল ফর্ম ডেভঅপস হচ্ছে ডিইভি মানে ডেভেলপমেন্ট, ওপিএস মানে হচ্ছে অপারেশনস। এই দুইটা ওয়ার্ড থেকে শর্ট করে ডেভঅপস বানানো হয়েছে। ডেভেলপমেন্ট মানে কোড করা, ইমপ্লিমেন্ট করা, টেস্ট করা। অপারেশনস মানে হচ্ছে এটাকে ইনস্টল করা, অপারেট কিভাবে করবেন, ইনস্টল করা, ডিপ্লয় করা, এই বিষয়গুলো। সার্ভার কি হবে, অ্যাকচুয়াল ইউজাররা কিভাবে ইউজ করবে, এই হচ্ছে অপারেশনস। তাহলে এখানে এই যে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, আর এই পাশে হচ্ছে অপারেশন। সো দুইটা আলাদা টিম, ডেভেলপমেন্ট টিম এবং অপারেশনস টিম, আলাদা টিমের আলোচনা আছে এখানে। যারা কোড করে আলাদা, আর যারা ইনস্টল করে তারা আলাদা। আগে প্রথমে ডেভেলপ আসার আগে তুমি ছিল করে না, ডেভেলপমেন্ট টিম আলাদা, অপারেশনস টিম আলাদা। এতে হতো কি, এতে যেটা হতো, মনে করেন আপনি কোডার, আপনি আপনার পিসিতে উইন্ডোজ মেশিনে বসে একটা কোড লিখে ফেলছেন, প্রজেক্ট বানাই ফেলছেন, প্রজেক্ট রান করতেছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল এই প্রজেক্টটাকে অ্যাকচুয়াল যে সার্ভারে ডিপ্লয় করতে হবে, ইউজ করতে হবে, ইনস্টল করতে হবে, সেটা উইন্ডোজ মেশিন না, সেটা হচ্ছে লিনাক্স। সো আপনি উইন্ডোজ মেশিনে যদি আপনার প্রজেক্টটা ঠিকভাবে রান করেন, ওই সেম প্রজেক্ট সেম কোড লিনাক্স মেশিনে গেলেই যে রান করে ফেলবে এমন কোনো নিশ্চয়তা আছে? অনেক জায়গায় চেঞ্জেস আসতে পারে, অনেক কনফিগারেশন আপনি চেঞ্জ করা লাগতে পারে। আপনি যে ইম্পোর্ট যেগুলো করেন, লাইব্রেরিগুলো এক্সটার্নাল লাইব্রেরি ইম্পোর্ট করেন না, হতে পারে উইন্ডোজের জন্য একটা নাম, লিনাক্সের জন্য অন্য একটা ভার্সন, তার উপরে চেঞ্জ করা লাগবে। এবং ভার্সন যখন চেঞ্জ হয়ে যায়, কোডও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, ভেরিয়েবলগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, যে কনফিগারেশন যে পোর্ট নাম্বারগুলো সেগুলো পাল্টে যেতে পারে। তো আপনি যে কোড খুব সুন্দরভাবে আপনার পিসিতে রান করলেন, এটা অ্যাকচুয়াল সার্ভারে রান নাও করতে পারে। এই কারণে যেটা হতো যে ডেভেলপমেন্ট টিম কোড করে শেষ করে অপারেশনস দিত, যে আমার কোড তো করা শেষ, তুমি এখন সেটাকে ইনস্টল করো। তো সে অনেক ঝামেলা করতো, সে ব্যাকএন্ড কোড করতো যে আমার এটা চলতেছে না, অমুক লাইব্রেরি যেটা আপনি না পাই ইম্পোর্ট করছেন, পান্ডাস ইম্পোর্ট করছেন, সেটা রান করতেছে না। বা আপনি মনে করেন এফএক্সএমএল একটা প্রজেক্ট বানাচ্ছেন, এফএক্সএমএল এর কোনো একটা পার্টিকুলার কোড রান করতেছে না, আপনি আবার ব্যাক পিছাই দিবেন, কোথায় দিবেন, আবার ডেভেলপমেন্ট টিম, সে আবার কোড চেঞ্জ করে আবার আপনাকে দিবে। ব্যাকএন্ড কোড করতে এত বেশি সময় চলে যায়, অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের টাইমের চেয়ে এই টাইমই বেশি চলে যাচ্ছে। টাইম যাওয়া মানে কি হবে, কস্ট বাড়তে থাকবে, টাইম যত যাবে কস্ট বাড়তে থাকবে, বুঝতে পারছেন? তো এইটাকে সলভ করা জরুরি হয়ে গেছে। আগে এটা কেন বেশি সমস্যা মনে করতো না, কারণ আগে এতগুলো প্ল্যাটফর্ম ছিলই না, উইন্ডোজ সব উইন্ডোজ বা সবাই লিনাক্স কাজ করতেছে, এত প্ল্যাটফর্ম ছিল না। এখন মোবাইল এসে বা আরো মোবাইলের তো শুধু একটা স্ক্রিন না, অনেক ধরনের স্ক্রিন চলে আসছে, অনেকগুলো ডিসপ্লে, অনেকগুলো রিপোর্ট, সবগুলোর জন্য মাথায় রেখে এখন কল করা হয়, সব ধরনের ডিভাইসের জন্য চিন্তা করা হয়। তো এখন প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড এই আলোচনা যখন যায়, তখনই আসলে দেখা গেছে আগের ওই স্টাইলের কোড আর হচ্ছে না, আলাদা করে টিম এটা হয় না। এখন যেটা করতে হবে, এই টিম দুটাকে কি করা লাগবে, কমিউনিকেট করা বা ব্রিজের ব্যবস্থা করতে হবে, কানেকশন এস্টাবলিশ করতে হবে। আর কি বলবেন, তাহলে ডেভেলপমেন্ট টিম আর দরকারই নেই, দুটো আলাদা টিম দরকারই নেই, একটাই টিম হবে, এরকম হবে না, তাও হবে না। টিম দুটাই থাকবে, পার্সন আলাদা হতে পারে, সেম পার্সন হতে পারে, বাট আলাদা পার্সনই হয়। এখন ডেভেলপমেন্ট টিম ডেভেলপ যারা করে তারা আলাদাই হয়, আর ডেভঅপস ইঞ্জিনিয়ার বলে আলাদা একটা রোল থাকে, ডেভঅপস ইঞ্জিনিয়ার, যে কিনা ডেভেলপমেন্ট টিমের কোডটাকে অ্যাকচুয়ালি ডিপ্লয় করে ফেলতে পারে, এক্সপেরিয়েন্স। এখন কি এমন উপায় যে আগের এই সমস্যাটা সলভ করা হলো, কি ব্রিজ, কেমন কমিউনিকেশন ব্রিজ এস্টাবলিশ করা হলো? এটা কি একসাথে একটা রুমে বসে আলোচনা করলে হয়ে যাবে না, এটা যেটা করা হয়েছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে এটা সলভ করা। কি বললাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। মনে করেন আপনি উইন্ডোজ, আপনার পিসি লোকালি আপনি উইন্ডোজ মেশিনে আপনার কোড রান করতেছেন। সো আপনি জানলেন, প্রথমে শুনে ফেললেন যে অ্যাকচুয়াল সার্ভারটা কিসে হবে, লিনাক্সে শুনলেন, ঠিক আছে, জেনে ফেললেন যে লিনাক্সে সার্ভারটা হবে। তাহলে আপনার কাজ হবে আপনার উইন্ডোজ মেশিনে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, কন্টেইনার ক্রিয়েট করা। উইন্ডোজ পিসিতেই লিনাক্সের একটা এনভায়রনমেন্ট আপনি তৈরি করলেন, বুঝতে পারছেন? এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন ভার্চুয়াল, অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট না। তো ওর ভিতর যদি কোড করেন, তাহলে ওই কোডটা যদি ওই এনভায়রনমেন্টে রান করে, তাহলে অ্যাকচুয়াল সার্ভারেও রান করার কথা, তাহলে কাজটা অনেক আগে গেল না?
আপনি ওই এনভায়রনমেন্টে যদি কাজ করে কোডগুলোতে পুশ করতে থাকে, কোডগুলো দিতে থাকে, তাহলে ধারণা খারাপ হতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়াল সার্ভারেও এটা ঠিকভাবেই না। সো আগেকার ওই ডিপেন্ডেন্সিটা কিছুটা কমে যায়। সো এইভাবেই কন্টেইনারের কনসেপ্ট থেকে বা ভার্চুয়াল এনভায়রনমেন্টের কনসেপ্ট ব্যবহার করেই আসলে এই প্রবলেমটা সলভ করা হয়েছে। তো এটা সলভ করা বুঝতে পারলাম কনসেপ্টটা খুবই সহজ, বাট এটা এটা ফার্স্ট টু লাস্ট ইজি একটা পাইপলাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। যে আমি কোড লিখবো, সাথে সাথে কোডটা পুশ হবে, গিটহাবে চলে যাবে, গিটহাবে যাওয়ার সাথে সাথে সেটা আবার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট সার্ভারও চলে যাবে। এটা যদি এরকম স্লোয়ার প্রসেস হতো, যে আমি কোড আলাদা করে এই স্টেপগুলোকে ভাবতে হতো, তাহলেও সেটা স্লোয়ার হতো। বাট এটাকেও পুরো একটা অটোমেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। কোড লিখবো, খুব দ্রুত সেটা অ্যাকচুয়াল সার্ভারে যেন যেতে পারে, প্রত্যেকটা স্টেপকে অটোমেট করে ফেলা হয়েছে। এই কারণে পুরো অপারেশনটাকে ডেভঅপস বলা হচ্ছে। এই কারণে স্টেপগুলোতে এত গুরুত্ব পাচ্ছে, এবং প্রত্যেকটা স্টেপই অটোমেশনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। অটোমেট অর্থাৎ আপনি ম্যানুয়ালি কিছুই করবেন না, পুরোটাই অটোমেট করা হয়। মজার ব্যাপার, আপনি এটা শুনবেন যে কোড কিছুই হয় নাই, কিছু লেখা নেই। এখন বর্তমানে যেটা করা হয়, যেটা শুনেন, কে কি অ্যাকচুয়াল প্রজেক্ট বা প্রফেশনাল প্রজেক্টে ইনভলভ আছেন, করেন বা কিছুটা করছেন, কেউ করছেন হিন্দিতে? আচ্ছা, ওকে। তাহলে একটা জিনিস আমি বলি, মানে সবচেয়ে বেস্ট ওয়েটা কি, সেটা কি? সেটা হলো এরকম যে কোনো কোড লেখেন না, না লিখে আমি ফাঁকা একটা প্রজেক্ট, হ্যালো ওয়ার্ল্ড, এই প্রজেক্টটাকে শুরুতেই ডিপ্লয় করে ফেলবো অ্যাকচুয়াল সার্ভার। কারণ কি, শুরুতেই যদি আমি ডিপ্লয় করতে পারি, তাহলে প্রথম ধাপটা ক্লিয়ার। আপনি একটা পার্টিকুলার পাইপলাইনে ভালো হতে পারেন, সবগুলোতে হবে না। এই কারণে আমরা বলি
একটা ফ্রেমওয়ার্কে ভালো হইতে পারেন এখন এটাই একটা ফ্রেমওয়ার্ক ভালো করে শেখা যেতে পারে ইন ডেপথ ভেতর পর্যন্ত একটা ফ্রেমওয়ার্ক। যদি এটা জাভাস্ক্রিপ্ট বেসড হয় ভালো, এটা যদি পাইথন বেসড হয় সেটা হতে পারে, আবার যদি সেটা জাভা বেসড হয় স্প্রিং বোট যেটা বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হয় কমপ্লিট, তো সেটাও হতে পারে। তো আপনার চুজ করতে হবে যেটা আপনার ভালো লাগে। আপনার এটা চিন্তা করার দরকার নাই যে আমি এটা শিখে ওই এটা দিয়েই 2 বছর পর জব করব, এটা ভাববেন না, এটা আপনার ভুল হবে। আমি এখন যেটা শিখবো সেটা দিয়েই জব করব, এটা ভাববেন কিন্তু আপনি একটা জায়গায় আটকা পড়বেন। এমন হতে পারে আমি এমন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছেন যেটা 3 বছর পর নাই হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। আসলে কনসেপ্টগুলো সবটাই সেম। আপনার কাজ হচ্ছে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন তার বেসিকগুলো শিখে তার যেটা দরকার সেটা শিখে ফেলা, সেটা শিখতে আপনার 7 দিন লাগা উচিত যদি আপনি একটা ফ্রেমওয়ার্ক ভালো করে ইন ডেপথ জানেন। বুঝতে পারছেন? একটা ভালো করে জানলে যে কোনোটাতে শিখতে পারবেন। কারণ পাইথন থেকে যদি জাভায় আসছেন বা জাভা থেকে পাইথনে জার্নি তো খুব বেশি সময় লাগে না, তো 7 দিন 10 দিন এই একটা। তো যদি বেসিক ঠিক থাকে সব হয়ে গেছে। ফ্রেমওয়ার্ক একটা ভালো করে শিখতে হবে, লজিকগুলো অলমোস্ট একই কাছাকাছি হয়। তো লারাভেলের অনেকে চেষ্টা করবেন যে লারাভেলের কি ডিমান্ড আছে কিনা। সবগুলোরই ডিমান্ড আছে, এখন সবকিছুরই ডিমান্ড আছে বাংলাদেশে, এখন সবকিছুরই ডিমান্ড আছে। এখন ডটনেটের ডিমান্ড আছে, ডটনেট কেউ এখনো মানে হয়তো বা কোনো অ্যাটেম্পটই করবেন না। ডটনেটের ডিমান্ড সবচেয়ে বেশি মনে করেন বাংলাদেশে, আমি বললাম। আর আপনি ডটনেট শিখতে চেষ্টা করবেন না, আপনি যেটা মনে করতেছেন আপনি একটু শেখা শুরু করছেন লাস্ট উইকে বা তার আগে বা অন্য কোনো কোর্সে, সেটাই ভালো করে শিখেন, এটা বেশি কাজে দেবে। মাল্টিপল ফ্রেমওয়ার্ক এক্সপ্লোর করা যেতেই পারে এখন, বাট একটা ভালো করে শেখাটা গুরুত্বপূর্ণ ইনডেপথ। তবে ওই যে একটা জায়গায় আটকে থাকবেন না, কাদামাটি করতে হবে। বুঝতে পারছেন? যেটা যেদিকে আপনি শেপ দেওয়ার চেষ্টা করবেন সেদিকে শেপ। অলসো আপনি ভাবতে পারেন যে ওকে আমি কোথাও ইন্টার্ন করবো না, বাংলাদেশে জব করবো না, রিমোট জব করবো। রিমোট জব কিন্তু অনেক খারাপ অবস্থায় চলে গেছে। বুঝতে পারছেন? রিমোট জবের অবস্থা খুব বাজে হয়েছে। আপনি যে যখন তখন তার চাকরি চলে যাচ্ছে, জব চলে যাচ্ছে রিমোট জবের উপর ভরসা করতে একটু এখন একটু কম টাফ। আমি একটা এক্সাম্পল খুব গর্বের সাথে এক সময় এই কোর্সটি আপনাদেরকে দেখানো দিই। এখন কারণটা যে কথাগুলো বলতাম এখন সেগুলো রিলেভেন্ট না, একটু রিলেভেন্সি কমে যাচ্ছে। আমি যেটা ফেস করতেছি, আমার অনেক আলোচনা হয় আমাদের ফ্রেন্ড মহলে, মানে বন্ধু মহলে অনেক ইয়ে আছে, এরকম ডেভেলপাররা আছে, এরকম আলোচনা তো আসতেই থাকে। আমরা সবসময় ভাবতে থাকি যে ভবিষ্যতে কি করা হবে, ছাত্রছাত্রীদের কি করা হবে, স্টুডেন্টদের কি করবে। প্রশ্নগুলো খুব সহজ না, লিনিয়ার না কোশ্চেনগুলো, ওই যে শুরু কোথায় হচ্ছে বোঝা যাচ্ছে না, ওরকম আর কি। তো এখানে রিমোট জবের যেটা হয়েছে, জবের সিকিউরিটিটা, যেটা সিকিউর না, আপনি যদি এরকম মাথায় থাকে আমি আজকে আসি কালকে আসি কিনা, এটা যদি মাথায় সবসময় ঘুরতে থাকে, এটা কিন্তু ভালো লাইফ হইতে পারে। এটা বুঝতে পারতেছেন? এটা একটু টাফ। সো রিমোট থেকে সবাই চেষ্টা করতেছে যে এস্টাবলিশ কোম্পানিতে চলে আসতে, এখন আবার ওইটাতে ব্যাক করার চেষ্টা করতেছে। এটা আমি যেটা এক্সাম্পলের কথা বলছিলাম, তারপরে এক্সাম্পলটা ইররিলেভেন্ট এখন তারপরও দিচ্ছি। এক সময় এটা করা যাইতো, এটা হলো মনে করেন এটা আসলে অ্যাকচুয়াল ঘটনা। আমার ছোট ভাইয়ের কথা বলতেছি, আপন ছোট ভাই না, একটা ছোট ভাই পরিচিত বলতেছে তার কথা, যেখানে আমার সার্কেলের মধ্যে আছে। সে যেটা করতো সেটা হচ্ছে তিতুমির কলেজের নাম শুনছেন? বিশ্ববিদ্যালয়। তিতুমির কলেজের কেমন মানে একটা পড়াশোনা কিরকম হতে পারে? হয়ই না, আর হয় না, ওরা জাস্ট পরীক্ষা নেয়। হয়ই না, অ্যাকচুয়ালি হয় না। রাজনীতি হয়, ওগুলো হয়, মিছিল হয়, মিটিং হয়, সব হয় না। তো সেখান থেকে একজন যার কথা বলতেছি, সে কিন্তু সিএসসি গ্র্যাজুয়েট হয়ও না। এখানে কম্পিউটার সায়েন্স আছে, কিন্তু কম্পিউটার সায়েন্স আছে, অবাক হবে না, আছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, কিন্তু সে ওটা সার্টিফিকেট নেয়নি। মনে করেন শেষ করছে 2000 মনে করেন 21-22 দিকে শেষ করছে। তো শেষ করছে কিন্তু সার্টিফিকেট হয়তো এখানে তোলে নাই বা যায় নাই ইউনিভার্সিটি। ওই সময়টাতে সে কি করলো, তাহলে করোনার মধ্যে কি করলো?
নিজে নিজে প্রজেক্ট করছে, অনেক প্রজেক্ট করে একটা পোর্টফোলিও, বিশাল পোর্টফোলিও বানাইছে নিজে প্রজেক্ট করে, এন্ড কোনো গ্রাজুয়েশন ছাড়াই সে রিমোট জব সিকিউর করে ফেলছিল দুটা এখনো। কিন্তু হ্যাঁ, সে অনেক ভালো জব করছে এবং ওই সময় থেকেই শুরুতে কোনো ইন্টার্নও করে নাই, নিজের প্রজেক্টের নলেজ দিয়ে কোনো একটা দুটো কোম্পানিতে ঢুকে গেছে, একই সাথে দুটো কোম্পানি, এবং একটা পার্ট টাইম একটা ফুল টাইম কন্টিনিউ করছে। মানে সে সারাদিন কাজ করবে এরকম ডিসাইডে। আমি তো জানতেছে না যে সে কোন কোম্পানিতে আছে, এক কোম্পানি আরেক কোম্পানি কিন্তু জানতেছে না, জানলে হ্যাঁ একটু ঝামেলা হতে পারে, সে জানাচ্ছে না, না জানে করবে রিমোট জবে তো এগুলোই, বুঝতে পারছেন, পুরোটা সে জানাচ্ছে। তো সেটা দিয়ে কিন্তু সে ইজিলি 1.5 লাখ 2 লাখ দিয়ে শুরু করে ফেলছে, শুরুটা খুব ভালো। কিন্তু হয়েছে কি, এই বর্তমানে রিমোট জবের সিকিউরিটি তার দুটোর মধ্যে একটা জব অলরেডি ডন, হ্যাঁ, তার বাকি যেটা আছে সেটাতে সে অনেক ভালো অবস্থায় চলে গেছে, বাট সে ভাবতেছে যে এখন এস্টাবলিশ কোম্পানিতে সুইচ ব্যাক করতে। তার জন্য এখন ইজি, সেটা আর অলরেডি এক্সপেরিয়েন্স, তার জন্য এটা ইজি। যেটা এক্সাম্পল দিলাম, এখন রিমোট দিয়ে শুরু করাটা একটু কঠিন হবে। রিমোটে যাইতে আপনি পারেন, একটা জব শুরু করে এস্টাবলিশ কোম্পানি থেকে শুরু করে রিমোটে যাইতে পারেন, কিছুদিন কন্ট্রাক্টে কাজ করে আবার বেরিয়ে আসতে পারেন, সেটাও হইতে পারে, 3 মাস 6 মাস কাজ করে বেরিয়ে আসতে পারেন, আবার একটা কাজ শুরু করতে পারেন, এটা হইতে পারে। কিন্তু এখন শুরু করাটা, শুধুমাত্র রিমোট দিয়ে শুরু করাটা কঠিন হবে। এটা এআই আসার কারণে হয়েছে, ওই যে পিপল কমাই ফেলতেছে, নাম্বার অফ পিপল, সমস্যা নেই বাংলাদেশের কোম্পানিগুলো হ্যাঁ অনেক পরিমাণে, বাট স্যালারি যে কোম্পানিটা সেটা জানেন না, রিমোট জবের মতো স্যালারি আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন না বাংলাদেশের কোম্পানি, সময় দিতে হবে, দেশের বাইরে চলে যান, যেতে পারেন। স্যার আরেকবার বলবেন, রেকর্ড করবেন বুঝতে পারলেন? বুড়ে বলার জন্য। আসলে সবচেয়ে ভালো কি জানেন, যে আপনি নিজেই সলিউশন জেনারেট করা শিখতে পারেন, আপনার যদি প্রোডাক্ট থাকে, এটা আপনি বাংলাদেশে থাকে না বাইরে, নিজে যদি কোনো সলিউশন জেনারেট করে প্রোডাক্ট বিক্রি করার ওই অ্যাবিলিটি তৈরি হয়, ওইটা হচ্ছে বেস্ট। এক সময় আপনি ওই দেশের বাইরে থেকে যে প্রোডাক্টগুলো বানানো হয়, আপনি যেটা বানান সেটা কই চলে যায়, ওই যেমন একটা গার্মেন্টসের মতো শার্ট যেটা বানানো হয় সেটা আবার কই চলে যায়, বাইরে চলে যায় না, বেশি দামে 3-4 প্রোডাক্ট, সফটওয়্যার প্রোডাক্ট কিন্তু নাই সেম। আপনাকে ওই ওই জিনিসটা করতে হবে, আপনি নিজেই সলিউশন জেনারেট করার চেষ্টা করুন। ওকে, সো ডেভঅপস এর ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, যেটা বলেই শেষ করব, যে এখানে শুরু হবে কি দিয়ে, কোড, টেস্ট, রিলিজ, ডিপ্লয়, অপারেট, মনিটর, কোড দিয়ে শুরু হবে। মানে কোডিং করব, কোথায় করব, ফ্রেমওয়ার্ক করে, ফ্রেমওয়ার্ক। তো আপনি ইন্টেলিজেন্ট আইডিয়া, কোন একটা আইডি ব্যবহার করতে হবে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার ভিতরে সব কিছু থাকে, আইডি ব্যবহার করতে হবে। নেটবিনস আছে, গুগল কোলাব কোনো আইডি না, কিন্তু গুগল কোলাব কোনো আইডিই না। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে সব করা যায়, টেস্ট করা যায়, পুশ করা যায়, গিটহাবে সাথে কানেক্টেড, ডিপ্লয়মেন্ট কত পুরোটা রোল প্লে করা যায় ওর ভিতরে, বুঝতে পারছেন? এরকম হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে আইডি দেয়, তো আইডি তে কোড লিখতে হবে। তো চলো কোড ফার্স্টে, আচ্ছা কোডের কথা বলি। কোড লিখলেন, কোড লেখার পরে সেটাকে বিল্ড করা হয়। বিল্ড মানে হচ্ছে কোডকে রান করার অবস্থায় নিয়ে যাওয়া, কোডকে রানেবল অবস্থায় নিয়ে যাওয়া, বিল্ড করা। বিল্ডের পরে টেস্ট করতে হবে। টেস্ট করা মানে হচ্ছে কি কি ভুল আছে ডিবাগ করে ফেলেন, কোডের ভুলগুলো, ছোটখাটো ভুল, ভেরিয়েবল মিস্টেকস বা কোনো ফাংশন রান করতেছেন না কেন, এগুলো ছোট ভুল, কোডের টেস্ট করলেন। টেস্ট করার পর সবকিছু ঠিক মতো রান করার পরে আপনি সেটাকে রিলিজ করতেছেন। রিলিজ মানে হচ্ছে ওকে আমার কোডটা ঠিক মতো রান করে এই পর্যন্ত, এটাকে আমি কিভাবে পুশ করতে চাই কমিট করলাম। কমিট এই কনসেপ্টটা অবশ্য আপনারা জানতে পারবেন হচ্ছে যখন GitHub ভালো করে জানবেন, অনেকে হয়তো জানেন যে কমিট করা মানে আমি এইটুকু ডিক্লেয়ার করলাম, বললাম যে এই পরিমাণ কোড ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে পুরোপুরি কনফিডেন্ট। এবং শুধু আমারটা না, আমার বাকি যে মেম্বাররা আছে 3 জন, সেই 3 জন আমার কোড নিছে এবং তাদের কম্পিউটারে বা তাদের দ্বারাও কোড রান করতে পারছে। হ্যাঁ, সবারটাই হইতে হবে, মার্জ হইতে হবে কোডটা, সবার কোড মার্জ হওয়ার পর ঠিক আছে, এই পর্যন্ত করে কোনো ভুল নাই, এটাকে বলা হয় রিলিজ। রিলিজ করার পরে এটাকে আপনি অ্যাকচুয়াল সার্ভারে ডিপ্লয়মেন্টে পৌঁছাতে পারবেন। কোড পুশ করে দিলেন অ্যাকচুয়াল বা প্রোডাকশন সার্ভারে, কোড পুশ করলেন প্রোডাকশন সার্ভার, প্রোডাক্ট যেটা কিনা যেটার অ্যাক্সেস ইউজার হচ্ছে পাইতে পারে, দিতে পারে।
ডিপ্লয় করার পর ইউজাররা সেটা ইউজ করবে, অ্যাকচুয়াল ইউজার ইউজ করবে, সবার অপারেট যেটা বলা হচ্ছে। এবং তারা ইউজ করার সময় অনেক ভুল হতে পারে, ক্র্যাশ করতে পারে। কেন ক্র্যাশ করলো, কতজন ইউজার ইউজ করতেছে একটু মনিটর করতে হবে। মনিটর করার পর যে ভুলগুলো আবার পেলাম, যে ফিডব্যাকগুলো পেলাম, সেখানে সেইটা সলভ কিভাবে করব সেখানে সেটা করা হয় এই প্ল্যান ফেজে। এই যে প্ল্যান ফেজে যেটা আমি আবার প্ল্যান করলাম যে কিভাবে ফিক্স করব, সেখান থেকে আবার আমাকে আমাদের কোডে ব্যাক করতে হচ্ছে। যতদিন না পর্যন্ত প্ল্যানিং এ কিছু না পান, কিছু না করার থাকে, ততদিন পর্যন্ত এই পাইপলাইনটা চলতে থাকে। এবার কি বুঝতে পারছেন কিভাবে শুরু আর কিভাবে শেষ? একবার শুরু হয়ে গেলে আর শেষ নাই মনে হচ্ছে, বারবার বারবার চলবে। প্ল্যানিং যতদিন না পর্যন্ত শেষ হয়, প্ল্যানিং এসে আপনাকে প্ল্যান করতে হবে। এটা হচ্ছে এখন এই যে এতগুলো স্টেপ দেখতেছেন, এই স্টেপগুলোকে না সবগুলো ম্যানুয়ালি করতে হয়, অনেক সময় চলে যাবে না, সেগুলোকে অটোমেট করা হয়েছে। কোড তো আপনাকে লিখতেই হবে, এআই দিয়ে লেখেন আর যাই করেন, আপনার কোড নিয়ে আসতে হবে। ওকে, কোড লেখার পরে আপনি বিল্ড করলেন, বিল্ড প্রসেসটাকে অটোমেট করা হয়েছে। টুল আছে, ফ্রেমওয়ার্ক করে একটা টুল আছে, বিল্ড আপনি নিজে করেন না। প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা বিল্ড হয়ে যায়। জাভা যদি কোড লেখেন তাহলে ম্যাভেন নামে একটা বিল্ড টুল আছে, নাম শোনা থাকতে পারে। তো এখানে বিল্ড টুল পাওয়া যায়, ওরা এটা করে দেয় আপনার হয়ে। ওকে, দেন টেস্টের বিষয়টা, টেস্ট অটোমেট করা যায়। এই টেস্টিং এর ফেজটা অটোমেট করা, ইউনিট টেস্টিং আছে, অ্যাকসেপ্টেন্স টেস্টিং আছে, এটারও টুল আছে। এই ফর্ম মানে এগুলো টুল দ্বারা টেস্ট করা হয়, আপনি যে করবেন না। টেস্ট কেস লেখা যায়, ইউনিট টেস্ট কেসে লিখে রাখা যায়, কোড লেখা যায়, অটোমেট করা হয়। দেন রিলিজ, আপনি বলতে পারেন স্যার টেস্ট যদি অটোমেট করে তাহলে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স কই যাব, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, সফটওয়্যার টেস্টার কই চলে যাব। কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ হচ্ছে এই টেস্টটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা মনিটরিং করা, বা এই যে টেস্ট কেসগুলো লেখা সেটা করে লিখে দেয়। লিখতে হয় কিন্তু কাউকে মনিটর এটা কিন্তু করার জন্য কারো মানে তার দরকার পড়ে, সে কোনো টুল ইউজ করেই করে, বাট তার সুপারভিশন লাগে। রিলিজ টুলের মাধ্যমে হয়, GitHub হতে পারে বা অনেক টুল আছে রিলিজ দেওয়ার জন্য। ডেপ্লয়, এটাও অটোমেট করা, পাইপলাইনের মধ্যে অ্যাকচুয়াল সার্ভার মধ্যে চলে যাবে। দেন অপারেট করাটা তো এটা আসলে অটোমেট করা সম্ভব না, এটা অ্যাকচুয়ালি ইউজার অপারেট করে। দেন মনিটর, মনে হতে পারে এটা আমি কি ম্যানুয়ালি মনিটর করব না, এখানে গুগল অ্যানালিটিক্স এর মতো টুল চলে আসছে যেটা অটোমেটিক মনিটর করে কোন পেজে বেশি ইউজার ভিজিট করতেছে, কোন পেজে যাওয়ার সময় ঠিক কোন বাটনটা ক্লিক করার সময় আমার প্রোগ্রাম ক্র্যাশ করছে। এটা আপনাকে এই রিপোর্টটাকে জেনারেট করে দেয়, লগ মেইনটেইন করে এটা অটো। এন্ড প্ল্যান আপনাকে করতে হবে ম্যানুয়ালি। এখানে দুটো ফেজ ম্যানুয়াল, একটা হচ্ছে প্ল্যান আর একটা হচ্ছে অপারেট। তো প্ল্যান এখানে তো একটা হিউম্যান করতে হবে, আলোচনা করতে হবে কি বুঝতে। তারপর এখানে এআই এসে প্ল্যানিং এও কিছু আপনাকে ইনপুট সাজেস্ট করা শুরু করেছে, যে হ্যাঁ এই পাইপলাইনে মনিটর করার ফলে এই ধরনের প্রবলেম পেলে আপনাকে এই কোডগুলো সাজেস্ট করতে পারে। এখানে আপনাকে এখন অটোমেশনের বিষয়গুলো ঢুকে গেছে। তো আমি বলছি এই পাইপলাইনটা এক্সিকিউট করার জন্য ফ্রেমওয়ার্ক ওরিয়েন্টেড, এটা সব ফ্রেমওয়ার্কে এক না, অনেক টুল ইনভলভ, সব টুল তো জানা শেখা সম্ভব না। তো এইগুলো এখানে লেখাও আছে। তো এখানে কিছু টুলের এক্সাম্পল দেখাই যে এতগুলো টুল এক্সাম্পল, মানে কি সবগুলো টুল না বলবো না, ও মা গো, এটা আমাদের করা লাগবে যে যে কোনো একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক ধরে টুলগুলোকে আলোচনা নিয়ে আসা। তো রিয়েক্ট দিয়ে কাজ করব। তো বলেন তো ডেভঅপসের সুবিধা অসুবিধা কি? অবশ্যই এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস টেস্টিং, ইন্টিগ্রেট করা যায় কন্টিনিউয়াস, ডেপ্লয়মেন্ট কন্টিনিউয়াস, মনিটর করা যাচ্ছে কন্টিনিউয়াস, সবই কন্টিনিউয়াসলি হচ্ছে, একাধারে আলাদা করে করতে হচ্ছে না। আর সুবিধা কি? সুবিধা হচ্ছে প্রোডাক্টের ফেলিওর রিডিউস হয়ে যাচ্ছে, ফ্লেক্সিবিলিটি, সাপোর্ট, ফাস্টার টাইম টু মার্কেট, দ্রুত হবে, টিম এফিশিয়েন্সি বাড়ছে, কমিউনিকেশন বেটার হয়ে গেছে। আর একটা ভিশন থাকে, সবারই একটা ক্লিয়ার প্রোডাক্ট ভিশন থাকে। এটা বলতে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ সাইনাস অবশ্যই ডেভেলপস ডিসঅ্যাডভান্টেজ, টাইমের একটা টাইম নিয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ শেষ হচ্ছে না। হ্যাঁ লস বলতেছেন, হ্যাঁ ঠিকই বলছেন, বলেন কষ্ট কেন বলতেছেন বলতো? হ্যাঁ খরচটা হবে হচ্ছে যে টুলগুলো বলছি না, এই টুলগুলো ও এই টুলগুলো চালাইতে আপনি এত সহজে চালাই ফেলবেন। আপনি হ্যাঁ আপনার ল্যাব প্রজেক্টের জন্য না ফ্রি যে প্ল্যান আছে, এগুলো তো লার্জ স্কেলের, এই সময়টা আপনাকে এই অনেক বেশি সময়ের জন্য কিনে ফেলতে হবে। তো
তো অবশ্যই কস্ট বেশি। অলসো স্কিলড পিপল পাওয়া মুশকিল। যে এই সব কিছু জানে, যে কোনো একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কের পাইপলাইনের সবগুলো টুল কভার করতে জানে, এই ধরনের লোক পাওয়া মুশকিল। এবং তার স্যার যদি পাইপ পেয়েও জানে, তার স্যালারিটাও বেশি, এই ধরনের লোক। ওকে, আর হলো কি, আর কি অসুবিধা? অটোমেটেড টেস্টিং করার একটা অসুবিধা সুবিধা। কি কি? এখানে অটোমেটেড টেস্টিং করার জন্য এখনো কিছু টুলের যেগুলো এখনো অনেক বেশি দাম, যেগুলো এখনো ডেভেলপ করা হচ্ছে। অটোমেটেড টেস্টিং, ফর্মাল টেস্টিং এর কিছু সীমাবদ্ধতা আছে। তো এগুলোই লেখা আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, ইন্টিগ্রেট করতে যে ডিফিকাল্টিস হতে পারে আপনি যদি ঠিকভাবে পাইপলাইনে ঠিকভাবে যদি ডিপ্লয় না করতে পারেন। অটোমেটেড টেস্টিং এর ঝামেলা ফেস করতে পারেন। হাই কস্টের কথা বললাম, যদি সাবস্ক্রাইব করার বিষয়টা, টু সেট কি চয়েস করতেছেন, এটা একটা ইম্পর্টেন্ট। সিলেকশন যদি মিক্স আপ করেন, জাভার সঙ্গে জাভাস্ক্রিপ্ট মিক্স আপ করেন, মুশকিল। ল্যাক অফ ট্যালেন্টের কথা বলা হচ্ছে, যেটা বললাম, স্কিল যেটা আমার বলবো পাওয়া মুশকিল। বুঝতে পারছেন তাহলে ডেভঅপসের বিষয়গুলো, সুবিধা অসুবিধা সবই দেখা গেল এবং কেন দরকার সেটা বুঝতে পারলাম। আপনাদের ল্যাব প্রজেক্টে কিন্তু আপনি এটা থেকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে শুরু করবেন। শুরু থেকে এগুলো মাথায় রাখতে হয়, এই জন্য। বুঝতে পারছেন? এর মধ্যে বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে যে আইডি স্ক্যানার বাইরে গেলাম বাসা